এটার জন্য সূত্রটা যেটা তৈরি করা হয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। দেখো আমরা এটার জন্য সূত্রটা দেখি। আমরা ফার্স্টে সূত্র কেন লিখলাম না? সূত্র লিখলে আমাদের সূত্র দ্বারা করা যাইতো, কিন্তু আমাদের আসলে যেটা আমরা পর্যবেক্ষণ করে এই কাজটা করলাম সেই ফিলিংসটা আমাদের আসতো না। এজন্য আমরা প্রথমে সূত্রের দিকে যাই নাই, আমরা এখন সূত্রের দিকে যাব। ঠিক আছে, দেখো এখন যদি আমরা সূত্রের দিকে যাই তাহলে বিষয়টা কেমন হয়, যে খেয়াল করো x প্লাস ওয়াই এটার হচ্ছে মান হচ্ছে কত 5। আমরা এবার x প্লাস ওয়াই এর মান হচ্ছে আমরা কোনো 5 বা কোনো সংখ্যা না, সরাসরি কি দিয়ে দিলাম n দিয়ে দিলাম। এবার n দিয়ে আমরা করতে চাই, তাহলে দেখো অবশ্যই সর্বোচ্চ প্রথম যে আমরা পাওয়ার যেটা ছিল সেটার পাওয়ার কি ছিল সর্বোচ্চ, তাহলে আমরা x টু দি পাওয়ার n বলতে পারি প্লাস nc1 বলতে পারি না, nc1, কারণ এই যে আমাদের এখানে কত সেটা তো আমরা জানি না, n ছিল n দ্বারা করলাম। এবার x টা কি হইতো এক করে কমে যাইতো না, তাহলে আমরা x টা n এর থেকে 1 এক কমে গেল, আর y টা কি হবে শুধুমাত্র 1 আসলো, কারণ প্রথমটা তো 0 1 আসলো। তার পরবর্তীটা তোমার হচ্ছে nc2, এবার x টা আরো কমে যাবে, তাহলে কত n-2 y স্কয়ার প্লাস হচ্ছে nc3 x টু দি পাওয়ার n- কত 3 আর হচ্ছে y কিউব। তার পরবর্তীতে এইভাবে চলতে থাকবে nc কত 4 x টু দি পাওয়ার হচ্ছে n-4 y টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এইভাবে যাইতে যাইতে এক সময় যে কি হয়ে যাবে y টু দি পাওয়ার n হয়ে যাবে। তোমার হচ্ছে এটা হয়ে যাবে ncn ncn, বা এটা আমরা যদি ncn ওই আগের মতো এটা নাও দিই তাও এটার মান 1 হয়ে যায়। সর্বোচ্চ যখন এই যে x এ যেমন এখানে তোমার 1 হয়ে যায়, লাস্টেরটা 1 হয়ে যায়, ওটা না দিলেও হয় বা এভাবে। তাহলে আমাদের এই প্যাটার্নটা, তাহলে আমি এখানে সূত্রটা লিখলাম x প্লাস ওয়াই দ্বারা, বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে a প্লাস x দ্বারা লেখা আছে, আমার তো কি দ্বারা লেখা আছে এটা মূল উদ্দেশ্য না, সবই প্রতীক। তাহলে সবই আমাদের চলক দিয়ে আমরা করা হয়েছে। আমরা তাহলে এটা আসলাম কোথা থেকে, আমরা কোথায় আগে বের করে দেখলাম যে কিভাবে হয়, তার পরবর্তীতে আমরা আসলাম যে আসলে এটাকে সূত্র কেন এইভাবে সাজানো হলো। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা দেখতে পাইলাম যে মূলত আমরা ফার্স্টে যদি আমি তোমাকে এটা লিখে দিতাম x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n সমান এটা দেখলে তোমার আর মাথার তেমন আর খুব একটা কাজ করার কথা না, যেটা আসলে কেমনে কি এগুলো প্রত্যেকটা দেখো না কেমন একটা স্ট্রাকচার আকার। এজন্য আমরা ফার্স্টে ওইখানে আমরা যাই নাই, আমরা আসলে দেখে আসছি যে আসলে এটা কেমনে কি হইলো, তারপরে আমরা সূত্রতে গেছি। এইবার দেখো সূত্র অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী করব, সমস্যা নাই, কিন্তু আমরা সূত্রটা আগে বুঝে নিলাম। আচ্ছা, এখন আমরা পরবর্তী কেসগুলোতে যাব যে আমাদের এটা হচ্ছে কিভাবে। তাহলে একটা বিষয় লিখে নাও যে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই দ্বিপদী উপপাদ্যের কিছু বৈশিষ্ট্য আমরা লিখব। এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের বৈশিষ্ট্য। দেখো একটা বৈশিষ্ট্য তোমাকে দেখাই, সেটা হচ্ছে এই দেখো আমরা যদি x প্লাস পি হোল স্কয়ার, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে পাওয়ার ছিল 2, পদ সংখ্যা আসছে কয়টা 3টা। পাওয়ার যখন 3 তখন দেখবা পদ সংখ্যা আসে 4টা, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে হচ্ছে ঘাত। এটার কয়েকটা নাম আছে, পাওয়ার বলতে পারি, সূচক বলতে পারি, ঘাত বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ঘাত n হলে পদ সংখ্যা হচ্ছে তোমার তখন n+1। তার পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রমান্বয়ে একটি চলকের
ঘাত বৃদ্ধি পায় এবং আরেকটি চলকের ঘাত হ্রাস পায়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে ক্রমান্বয়ে একটি চলকের ঘাত বৃদ্ধি পায় আর একটা হ্রাস পায়, আমরা যেটা দেখাইলাম। তাহলে আমাদের বৈশিষ্ট্য আরো কিছু যদি বৈশিষ্ট্য আমরা দেখি, আচ্ছা এতটুকু তুলছো? ঠিক আছে, তাহলে আমরা এখন যাব হচ্ছে আরেকটা সূত্রতে, যেটা আমাদের ম্যাথের জন্য আমাদের কাজ করবে, সেই সূত্রের দিকে আমরা যাব এবং সূত্রটা কেন আসলো সেই দিকে আমরা আগে যাব, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। সেটা হচ্ছে এখন আমরা বের করব যে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। টপিকটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ, আচ্ছা তাহলে এটা সাধারণ পদ, সেটা কি, সেটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরো হচ্ছে এই যে একটা দ্বিপদী বিস্তৃতি, সেটার হচ্ছে দুইটা ঘাত ছিল, এখানে আমাদের পদ সংখ্যা তিনটে আসছে আলাদা আলাদা। সাধারণ পদ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের যে পদগুলো আছে, যে কোনো পদ, ধরো আমি 1 নাম্বার পদ চাচ্ছি, 2 নাম্বার চাচ্ছি, 3 নাম্বার চাচ্ছি, বা এখানে আমাদের ঘাত সংখ্যা আরো বেশি আছে, তখন তো আমাদের পদগুলো অনেক বেশি হবে না? তো বেশির মধ্যে আমরা সবগুলো চাচ্ছি না, তখন যে কোনো একটা পদ চাচ্ছি। তোমাকে বলা হলো 3 নাম্বার পদ বের করো, 4 নাম্বার পদ বের করো, যে কোনো একটা পদ আমরা ইন্ডিকেট করে দিলাম। তখন তোমার ক্ষেত্রে যেটা হবে যে তখন তো আর আমি দ্বিপদী বিস্তৃতি করতে পারতেছি না, সম্পূর্ণটা করতে পারতেছি না, আমার একটা পদ চাইছে। তাহলে আমার দরকার এখন যেটা দরকার, একটা পদ আমরা কিভাবে বের করে আনবো, যে কোনো দ্বিপদী বিস্তৃতির, যে কোনো দ্বিপদী বিস্তৃতির যে কোনো একটা পদ আমার দরকার, সেটা আমরা কিভাবে বের করে আনবো, এটাই আমাদের টার্গেট। আচ্ছা তাহলে এটা বের করার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটাও হচ্ছে আমাদের, তাহলে দেখো আমরা একটু খেয়াল করি, এটা তো একটা ছিল, আর আমরা এই যে আমরা এখন সূত্রটা আনবো এই জায়গার থেকে, এখানে যে সূত্র আনছি এরকম একটা টাইপের সূত্র আনবো। আচ্ছা এখন খেয়াল করো যে দেখো এই যে 2 নাম্বার পদ, এটা না, এটা 2 নাম্বারের পদ, এটা হচ্ছে কি 3 নাম্বার পদ। এখন দেখো তো 2 নাম্বার পদে হচ্ছে এখানে কত 1, এখানে আছে কত 1, এখানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের সবগুলা দেখো হচ্ছে 1 আসতেছে। এখানে 3 নাম্বার পদ, কিন্তু এখানে আছে কত 2 দ্বারা, এখানে n-2, এখানেও 2। 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ কিন্তু 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে আমরা একটা বিষয় যেটা খেয়াল করতেছি যে যত নাম্বার পদ আমাদের এখানে NCR এর জায়গায় সেটা একটা কম আসতেছে, বেশি আসতে, মানে ওইটা যদি চলে আসতো 3 নাম্বারের জন্য 3 হইতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু আমাদের প্রত্যেকটা কি হচ্ছে, আমরা যত নাম্বার পদ চাবো এখানে সবগুলা একটা করে কম আসতেছে। এই জন্য আমরা এখন একটা বিষয় এইভাবে বলবো যে ধরো আমরা চাচ্ছি কত নাম্বার পদ, 3 নাম্বার পদ, এই জন্য আমরা লিখতেছি ধরো হচ্ছে 3 নাম্বার পদ চাচ্ছি, কিন্তু আমরা লিখবো 2+1 তম পদ, 2+1 তম পদ। আমরা কেন লিখলাম না যে হচ্ছে তোমার সরাসরি 3 নাম্বার পদ, কারণ আমরা ওই যে 2 এর সাথে একটা রিলেট আছে, তার 3 নাম্বার পদ মানে 2 এর সাথে তার একটা সম্পর্ক, 4 নাম্বার পদ মানে তার 3 এর সাথে একটা সম্পর্ক, এই জন্য আমরা আসলে এইভাবে লিখতেছি 2+1 তম পদ। তাহলে দেখো যখন 3 নাম্বার পদ বলতেছি কিন্তু 2 এই যে এখানে আসতেছে, তখন আমরা বলতে পারতেছি
যে দেখো এটা আসলে কোনটা বিস্তৃতির জন্য, ধরো এনসি, অবশ্যই এখানে যেই পাওয়ারটাই থাকুক সমস্যা নাই, এনসি এখানে কত হবে 2, 3 নাম্বার পদের জন্য এনসি 2 হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস কত 2, আর হচ্ছে এখানে হচ্ছে y কত হবে, y হবে 2, কারণ এই যে প্রত্যেকটা দেখো 2টা আছে কমন। এখন আমরা এই যে 2 প্লাস 1 দ্বারা কেন করলাম, আমরা এখন এই যে ধরো তোমাকে চাচ্ছে যে একটা নির্দিষ্ট, এবার আমার তোমাকে বলা নাই, ধরো হচ্ছে 5 নাম্বার চাইতে পারে, 6 নাম্বার চাইতে পারে, এই জন্য আমরা একটা প্রতীক দিয়ে একটা সূত্র লিখবো, প্রতীক দিয়ে। সেটা কিভাবে হইতে পারে, যে ধরো এখানে আমরা বলা হইলো আমাদের n তম পদ, আমরা সবসময় যে n দ্বারা যেটা অজ্ঞাত এই বিষয়টা ডিফাইন করি, এজন্য আমরা ধরলাম এবার n তম পদ আমরা বের করতে যাচ্ছি। তো n তম পদের ক্ষেত্রেও তো ওইটাই হবে, যে সবসময় n তম পদের ক্ষেত্রে n এর আগে যেটা আছে সেটা দ্বারা কি হবে, সেটা দ্বারা যে আমাদের এই যে nc যে r এর জায়গায় সেটা চলে আসবে এরকম। তো এবার আমরা nc ওরকম আমরা r তম পদ বললাম, কি বললাম r তম পদ। তো r তম পদ যদি বের করতে চাই তাহলে r তম পদের ক্ষেত্রে এই যে এই জায়গায় কি r আসবে না r এর থেকে এক কম আসবে, এক কম আসবে, প্রত্যেকটা আমরা যততম পদ তার থেকে এক কম আসে। এজন্য আমরা একটা চালাকি করে এই কাজটা করব যাতে আমাদের এটা দেখতে প্যাটার্নটা সুন্দর আসে, সব দ্বারাই করা যাবে আমরা দেখাইতে পারবো, কিন্তু আমরা প্যাটার্নটা সুন্দর আসার জন্য আমরা এখানে লিখবো যে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। তাহলে r তম 1 প্লাস তম পদ যখন, তখন nc দেখো এই যে r প্লাস 1 আমরা জানি যে এই যে এখানে যেটা থাকে সেটাই আসে, কারণ এই যে 2 প্লাস 1 তম পদে 2 দ্বারা হয়, তাহলে r প্লাস 1 তম পদে r দ্বারা হবে। তারপরে হচ্ছে তোমার x টু দি পাওয়ার, যেহেতু আমরা x প্লাস y এর বিস্তৃতি করতেছি, এইটা x প্লাস y টু দি পাওয়ার কত n, এটার বিস্তৃতি করতেছি। তারপরে আমরা হচ্ছে দেখো x টু দি পাওয়ার এখানে আমরা কি লিখবো r, না x টু দি পাওয়ার r, এই যে r যেটা আছে সব জায়গায় তো এই r ই হবে, আর y টু দি পাওয়ার কত, ও তোমার হচ্ছে এখানে n মাইনাস r, আর এটা y টু দি পাওয়ার কত r। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সাধারণ সূত্র হয়ে গেছে, এটা আমাদের সাধারণ সূত্র হয়ে গেছে। কার সাধারণ সূত্র, r প্লাস 1 তম পদের, r এর আমরা আনি নাই, সরাসরি r এর আমরা আনি নাই, r এর আনলে তখন আবার লেখা লাগতো এইখানে তোমার একটা r কম লেখা লাগতো, এখানে লেখা লাগতো r মাইনাস 1 লেখা লাগতো, এইখানেও n মাইনাস তারপর আবার r মাইনাস 1 লেখা লাগতো, এখানেও r মাইনাস 1 লেখা লাগতো। প্যাটার্নটা মুখস্থ রাখা কঠিন হইতো, প্যাটার্নটা মুখস্থ রাখা কঠিন হইতো। এই জন্য আমরা এই কাজটা করলাম যে আমরা চালাকি করে এক ধরে নিলাম, কারণ আমরা এক বেশি যদি বাড়াই নেই তাহলে প্রত্যেকটা ওই যে আমাদের এটার সাথে মিলে, এই যে আমরা যেটা আমরা প্রথমে আমরা এক্সপ্লেন করছি যে কোনটার সাথে আমরা মিলে, সূত্রটা মনে রাখা আমাদের জন্য সহজ হয়। ওই জন্য আমরা দেখো আমরা সূত্রের পর্যন্ত নিয়ে আসছি যে এটা r প্লাস 1 তম পদ, আমরা এই জিনিসটাই মনে রাখবো, r প্লাস 1 তম পদ। যদি তোমাকে বলে যে তুমি বের করো 3 নাম্বার পদ, তুমি সূত্রটা এইখানে লিখবা, r প্লাস 1 তম পদের বের করার পরে 3 নাম্বার যখন বলবা তুমি r এর জায়গায় 2 দিবা, প্লাস 1 দিয়ে তুমি r এর মান এখানে বসাই দিবে, বাস হয়ে যাবে। তাহলে আমরা একটা সাধারণ সূত্র মুখস্থ রাখার জন্য এটা আনছি, এই সূত্রটা। এখন আমরা দেখব যে হচ্ছে সাধারণ সূত্র দ্বারা কিছু অঙ্ক আমরা এখন করব। এতটুকু আমরা মুছে দিতে পারি, ঠিক আছে। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স পাওয়ার হচ্ছে 10, 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সপ্তমতম পদ, 7তম পদ, 7তম পদ বের করো। তাহলে আমার তো এখন দরকার হচ্ছে শুধুমাত্র 7তম পদ, আমার গোটা বিস্তৃতির আর প্রয়োজন নাই, সম্পূর্ণ সূত্র আমরা এখন আর লিখবো না লিখে আমরা সরাসরি যেটা মুখস্থ করলাম ওই লাইনটা যদি লিখি, আমরা যে লাইনটা মুখস্থ করলাম সেটা হচ্ছে r প্লাস 1 তম পদ, এততম পদ। এটার যে এখন দেখো আমার কথা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সূত্রটা মুখস্থ করব, সূত্রটা বোঝা পর্যন্ত আমাদের একটা কাজ ছিল
যখন সূত্রটা মুখস্থ করলাম, যদি কেউ সূত্র বুঝার আগ পর্যন্ত নাও বুঝে তাও অঙ্ক সেটা করতে পারবে। তাহলে আমরা এই পর্যায়ে চলে আসব। আর প্লাস 1 তম পদ যখন লিখলাম তখন আমাদের সূত্রটা ছিল এরকম, NCR x টু দি পাওয়ার n মাইনাস r আর হচ্ছে y টু দি পাওয়ার r, এমনই তো ছিল। এখন দেখো এখানে আমার লাগবে কত, 7 পদ। তাহলে এখানে 6 প্লাস 1, 6 প্লাস 1 কত, 7 হয় না, তম পদ। এখানে আমরা মিলাও, এখন n টা হচ্ছে এখানে কত, 10, c r টা কত, 6। এখন x এর জায়গায় কি আছে, 1 আছে। তাহলে 1 এর পর হচ্ছে n মাইনাস r, মানে 10 মাইনাস কত, 6। তারপরে হচ্ছে y এর জায়গায় কি আছে, y এর জায়গায় আছে আমরা মাইনাস 1/x। আমরা ওই যে দেখো ওইখানে আমাদের সহগটা সবগুলো প্লাস ছিল, তুমি এখানে ধরো আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস নিয়ে নিলে কি একই কথা, x প্লাস y হয়ে গেল। এজন্য আমরা সরাসরি কি মাইনাস ধরে নিতে পারি। এখন এটা আমাদের কি হওয়া দরকার, 6। তাহলে আমাদের এই যে আমাদের এই লাইনটা যেটা 1 এর পর তুমি যেই পাওয়ারই দাও এটা 1ই হয়ে যায়। তাহলে 10c c 6, আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার কত, 6। আর এই যে এই তোমার x টু দি পাওয়ার 6 এটা নিচে থাকে, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই x টু দি পাওয়ার কি মাইনাস 6 লেখা যায়। এখন মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে তুমি যদি 6 এর যে মানটা বের করো এটা হচ্ছে প্লাস 1 হয়ে যাবে, আর এটা মানটা এটা, তাহলে শুধুমাত্র এটা ইনটু এটা, এটাই হচ্ছে অ্যানসার হয়ে যাবে, অ্যানসার। তাহলে আমাদের যেটা সাধারণ সূত্র দ্বারা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা পদ বের করা, যে কোনো একটা পদ বের করা। তাহলে আমরা সাধারণ যে কোনো যদি আমাদের পদ বের করতে দেয় তাহলে r প্লাস 1 তম পদটা লিখবো, লেখার পরে কততম পদ লিখছে এই যে এইখানে সেই অনুযায়ী r লিখবো, লিখে আমরা ওই যে ওটার সাথে রিলেট করে আমরা বসাই দিব, বসাই দিলে আমাদের ম্যাথগুলা কি হয়ে যাবে। তাহলে সাধারণ সূত্র দিয়ে আমাদের এই ম্যাথগুলা করা যাবে। এখন যেটা আমরা শিখবো দ্বিতীয়ত পর্যায়ে, সেটা আমরা শিখবো এখন x মুক্ত পদ বা ধ্রুব পদ। এটা তো হইছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে x মুক্ত পদ বের করব বা ধ্রুব পদ বের করব। আচ্ছা, আচ্ছা তাহলে x মুক্ত পদ বা ধ্রুব পদ আসলে কখন আসে, দেখা যায় আমাদের পদগুলা ধরো এইখানে আমাদের কোন সূচক মনে করো x আছে, এখানে প্লাস মাইনাস যেটাই হোক এখানে 1/x আছে, ঠিক আছে। x মুক্ত পদ কিভাবে চলে আসতে পারে, যে ধরো এইরকম ভাবে আমাদের কখনো ভাবে যে ধরো x, এই যে আমরা দেখতেছিলাম না xy এরকম আসে, ধরো x এর জায়গায় তো x, y এর জায়গায় মনে করো 1/x। এখন x এরও পাওয়ার যেটা y এরও পাওয়ার সেটা, ধরো এটাও 2 এটাও 2, কেটে যায় কি x আর থাকবে, থাকবে না। তখন আসলে ধ্রুব পদটা চলে আসে, তখন আসলে x মুক্ত পদ চলে আসে, তখন সরাসরি x ছাড়া একটা পদ আসে। তখন আমরা এরকম যে কোনো রাশির ক্ষেত্রে কোন পদটা আসলে x মুক্ত পদ এটা আমরা বের করব এখন, আর x মুক্ত পদটা কত সেটা আমরা বের করব। দেখো এই টাইপে আমরা এখন আসব x মুক্ত পদ। আমাদের ওই যে সাধারণ সূত্রের ফর্মুলা দ্বারাই সব হয়ে যাবে, সাধারণ সূত্র যেটা আমরা করছি সেটা দ্বারাই হয়ে যাবে। কিভাবে হয় আমরা সেটাই দেখব। আমাদের যেটা কাজ সেটার নাম হচ্ছে x মুক্ত পদ, মুক্ত পদ বা ধ্রুব পদ। x মুক্ত পদ মানে কোনো xy নাই, সেটা হচ্ছে ধ্রুব পদ, ধ্রুব পদ বা x টু দি পাওয়ার 0 পদ বের করতে হবে। তাহলে এটা যখন আমরা x এর ক্ষেত্রে বলতেছি তখন, আর y এর জায়গায়ও আসলে x আছে, দুইটা দিয়ে আমাদের যে দ্বিপদীটা হইছে সেটার ক্ষেত্রে কোন পদে আমাদের যে দেখা যাবে x আর থাকবে না, 0 হয়ে যাবে, এমন আমরা বের করব। যেমন আমরা এখান থেকে যদি আমরা বই থেকে প্রশ্ন নেই, তাহলে প্রশ্নটা এখান থেকে আমরা নিতে পারি। ধরো হচ্ছে যে কোনো নেওয়া যায়, x² - 1/2x³
2x² মাইনাস 1/2x³ এইটা। আচ্ছা হ্যাঁ ফ্যান দিতে পারো না, যদি তোমার সাউন্ডের সমস্যা হয় তাহলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ আচ্ছা তাহলে দিতে পারো। তাহলে আমাদের যেটা দরকার যে x মুক্ত পদ বা ধ্রুব পদ বা তোমার x⁴, এই পদটা আমাদের বের করতে হবে। এই যে এই দ্বিপদী বিস্তৃতি থেকে, এই দ্বিপদী বিস্তৃতি থেকে x মুক্ত পদ বের করতে হবে। তাহলে আমাদের যেটা প্রয়োজন, প্রথমে আমাদের দেখা দরকার যে হচ্ছে সাধারণ পদটা আমাদের বের করা দরকার। সাধারণ পদের কি ফর্মুলা ছিল? r+1 তম পদ, r+1 এততম পদ। এটা যেই সূত্র আমরা শিখছিলাম এটা আমরা আগে বসাই। NCR x⁴ কত? n-r আর হচ্ছে y⁴। এখন একটা বিষয় যেটা হচ্ছে কি যে আমরা এখানে যে y আনতেছি কিন্তু এখানে তো আসলে y নাই, এই জন্য বইয়ে একটা কাজ করা হচ্ছিল কি, বইয়ে করা হচ্ছিল তোমার a+x দেওয়া ছিল, এটা হচ্ছে a⁴n-r, এটা হচ্ছে x⁴r, এমন একটা বিষয় ছিল। তো আমরা যেহেতু y নাই শুধুমাত্র একটা, আর এই অধ্যায়ের যেগুলো বিষয়গুলো সবগুলাই আমাদের দেখা যাচ্ছে শুধুমাত্র x দেওয়া থাকবে, শুধু y দেওয়া থাকবে, আর তেমন কিছু থাকবে না। তাহলে যেই সূত্রটা আমরা শিখছি, সূত্রতে আমাদের মুখস্থর শুধু একটা জিনিস চেঞ্জ করলেই হবে, কিন্তু দুইটা দুই জিনিস বা দুইটা দুই রকম এমন কিছু না। আমরা এখানে হচ্ছে x টা আমরা রিপ্লেস করলাম a দ্বারা, y টা রিপ্লেস করলাম আমরা হচ্ছে x দ্বারা, মানে এরকম। এবার আমরা শিখতেছি আসলে এটা a+x⁴n, এই যে x এর জায়গায় a আনছি, y এর জায়গায় কি আনছি? x। তাহলে আমাদের সূত্রের জায়গায় শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হবে আর এই জায়গায় পরিবর্তন হবে। এইজন্য আমাদের দেখো সূত্রের পরিবর্তন NCR a⁴n-r x⁴r, এটা আনলাম। কারণ আমরা এখন যেটা শিখবো সেটার মধ্যে দুইটা চলক আনবো না, দুইটা চলক আনবো না, শুধুমাত্র একটাই আনবো। এইজন্য আমরা আসলে এইভাবে শিখতেছি। আর আমি যদি এখানে y ও দেই, তার পরবর্তীতে এই অনুযায়ী y এর মান কি আছে তাও বসাই, তাও কোনো সমস্যা নেই। কারণ ওই যে ছোটবেলায় আমরা a+b² শিখছি, প্রত্যেকটা জায়গায় কি a আর b থাকে, xy থাকে, xz থাকে, যা ইচ্ছা তাই থাকে, তো ওইভাবে শিখলেও হবে। তো আমি এটা একটু একটা x এখানে আছে, এই জন্য আমরা শুধুমাত্র একটা x দ্বারা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে আমি যেভাবে করছি ওইভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো এখন দেখো আমাদের যে বিষয়টা দাঁড়াইছে, তাহলে এটা আমাদের মূল সূত্র এইটা, আর এটা হচ্ছে আমাদের এই সূত্রটা। তাহলে আমরা দেখো আমরা এখানে যদি বসাই NCR, এর জায়গায় কত আছে? 2x², তাহলে 2x² এর উপর পাওয়ার কত? n-r, তারপরে x⁴r, x এর জায়গায় কত আছে? যে -1/2x³, তারপর হচ্ছে শুধুমাত্র r। এখনো আমি জানি না যে হচ্ছে কখন আমাদের আসলে এই x টা 0 হয়ে যাবে বা x মুক্ত পদ আসবে। এর জন্য আমার আরেকটু ক্যালকুলেশন করা দরকার। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমার NCR, দেখো এই যে সূচকের নিয়ম অনুযায়ী বলে, সূচকের নিয়ম বলে যে দুইটার উপরে আমাদের একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা আলাদা আলাদা ভাবে আমরা দিতে পারি। এই n-r হচ্ছে 2 এর উপরে দিতে পারবো, এই x² এর উপরে n-r পাওয়ার দিতে পারবো। তাহলে যখন আমি 2 এর উপর এই n-r পাওয়ারটা দিব তখন হয়ে যাবে 2n-r ইনটু, যখন x এর উপর দেব তখন x এর উপর দেখো আগে 2 ছিল পাওয়ার এবং তার উপর পাওয়ার, তখন হয়ে যায় গুণ। তাহলে এই 2 আর এই n গুণ হয়ে যাবে 2n, এই 2 দ্বারা মাইনাস হচ্ছে 2r। এখন এই যে -1 তার উপর আমি যদি এটাকে আলাদাভাবে ভাগ করে দিই তাহলে -1 এর উপর r হবে, আর নিচে হচ্ছে 2 নিচে r আসবে। এই rটা যদি নিচে নিয়ে আসি তাহলে 2 এর উপর কি হয়ে যাবে? পাওয়ারটা r হবে। আর এটাকে যদি আমি উপরে একবারে তুলে দেই তাহলে লেখা যায় 2 ইনভার্স r, মানে এটাই 1/2r। আর x⁴ হচ্ছে আমরা লিখতে পারি x এই নিচে চলে এসে 3r হবে, 3r হবে। তাহলে এই 3rটা আমি উপরে নিয়ে গেলে মাইনাস কি হবে? 3r হবে।
যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু দেখায় দিবা যে এই বিষয়টা আমি বুঝি নাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমার কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা। তাহলে দেখো আমি যদি সেই এই লাইনটাই আমরা আবার উপরে নিয়ে আসি, যেহেতু জায়গায় পাইলাম না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, তাহলে এখানে আসলো এনসিআর, এইখানে আসলো হচ্ছে টু টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস আর, এখানে আসলো দেখো এই এগুলো আমরা আনি, সমস্যা নেই, টু টু দি পাওয়ার মাইনাস হচ্ছে আর, এখানে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার হচ্ছে তোমার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আসছিল আর, আর এইখানে দেখো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানেও এক্স এর উপর পাওয়ার, এখানেও এক্স এর উপর পাওয়ার, দুইটা এক্স এর উপর পাওয়ার। আমাদের নিয়মটা এরকম, ধরো হচ্ছে এক্স এর উপর কিছু এক্স আর ওয়াই, এক্স এর সাথে এখানে মনে করো 1 আছে, এখানে মনে করো 4 আছে, আমাদের কিভাবে হইতো যে আমরা পাশাপাশি যদি একই আমাদের ভিত্তি থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হইতো, তাহলে আমাদের 1 প্লাস 4 আমরা এইভাবে লিখতাম, বা আমরা সরাসরি এই যে এক্স এর সাথে 4 গুণ করে দিলাম, এক্স টু দি পাওয়ার 4 5 আমরা বলে দিতে পারতাম। নিয়মটা এমন ছিল যে পাশাপাশি যে আমাদের একই ভিত্তির সাথে যদি থাকে তাহলে দুইটা কি হয়, যোগ হয়। দেখো গুণ অবস্থায় আছে এক্স, এখানেও এক্স, এবং এটার হচ্ছে এক্স ভিত্তি, এটারও এক্স ভিত্তি, তাহলে এই পাওয়ার গুলা কি হবে এখন, যোগ হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এই 2n মাইনাস 2r, 2n মাইনাস 2r এর সাথে যোগ হবে প্লাস, প্লাস মাইনাসে কিন্তু আবার মাইনাসই হয়ে যায় 3r। আমার কিন্তু এতটুকু দরকার না, আমার দরকার হচ্ছে শুধুমাত্র এই বিষয়টা দরকার, শুধুমাত্র এই বিষয়টা দরকার। ধরো আগেরটা যতটুকু আছে এটা ঠিক ওই রকমই থাকবে, শুধু এতটুকু ক্যালকুলেশন করি, x টু দি পাওয়ার হয়ে যাবে 8 মাইনাস 2r মাইনাস 3r, কত হবে মাইনাস 5r, মাইনাস 5r। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে x এর মানটা কি হয়ে যাওয়া লাগবে, 0 হইতে হবে, এই মানটা আমাদের হচ্ছে 0 হয়ে যেতে হবে। তাহলে আমাদের দেখো আমাদের আরেকটা যে বিষয়টা ছিল, আমরা এই যে এখানে n দিয়ে রাখছিলাম না, তাহলে n এর মান আমরা এর আগে বসাই নাই, বসাইছি কি কোনো জায়গায়? আমি যদি এখানে দেখো 10 ছিল, আমি 10 দিয়ে বসাই দিতে পারতাম কিন্তু এই পরের লাইনে, কিন্তু আমি এই যে এখানে 10টা খেয়াল না করে শুধু n দিয়ে বসাইছি, তো সমস্যা না, আমি সবার লাস্ট লাইনে বসাইলেও তো কোনো সমস্যা নাই, আছে 10 মাইনাস 5r এরকম। তাহলে এখন দেখো আমার এই x এর যে পাওয়ারটা, x মুক্ত কখন হবে, যখন এই পাওয়ারটা 0 হয়ে যাবে, x টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, তখন x মুক্ত। তাহলে এই পাওয়ারটা আমার কি দরকার, 0 দরকার। তাহলে আমি শর্ত মতে তখন লিখবো এই যে 10 দুগুণে 20 মাইনাস হচ্ছে 5r, এটা সমান কত হওয়া লাগবে, 0। তখন আমরা এই যে 5r কে ওপার নিয়ে গেলে মনে মনে 5r প্লাস হয়ে যায়, আর 20 এপার রাখলে 20, তাহলে r এর মান হয়ে যায় 20 কে 4। তাহলে তুমি এই যে 4 মানে হচ্ছে r এর মান 4 মানে কি 4 প্লাস 1 মানে 5তম পদটা হবে কি x মুক্ত, 5তম পদ হবে x মুক্ত। আপনি যে বললেন x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 থাকলে 1 হয়, তো এখানে 0 টা কেন 1 ছিল? কোন ক্ষেত্রে x এর উপর 0 মানে 1, হ্যাঁ, তাহলে এখানে কেন বসলো না x 0 কেন বসলো না, আমাদের 1 কেন বসলো না? যদি আমি 1 বসাই দেই তাহলে 1 থাকলো না, এই যে ধ্রুব পদের বা n 1 এর পদের মান বের করব, তাহলে বাম সাইডে যে দিবেন, আমরা আগে জানি যে x এর উপর 0 মানে 1, হ্যাঁ x এর উপর 0 মানে 1, তাহলে এখানে 1 না লিখে 0 ডাইরেক্ট 1 না লিখে 0 লিখলাম, এটা কি ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে? ফ্যাক্টরিয়াল 0 এর ক্ষেত্রে মান 1।
নাম্বার পদ হচ্ছে কত x মুক্ত। তাহলে আমরা ওই যে r+1 তম পদের সূত্র দ্বারা আমরা 5 নাম্বার পদটা এবার বের করতে চাই, বের করে দেখতে চাই সেখানে x আছে কিনা। তাহলে আমাদের r+1 এর সূত্র সরাসরি আমরা যদি দেখি তাহলে এততম পদ এটা ছিল তোমার হচ্ছে ncr, এখানে আমরা ধরো হচ্ছে এখানে n এর মান বসাই দিলাম ncr, আর হচ্ছে আমরা a দিয়ে দিলাম, সমস্যা নেই, এটা হচ্ছে n - r x টু দি পাওয়ার কত, আর এখন দেখো nc আর হচ্ছে আমাদের এখানে কত 4 না, এইটা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আমাদের আর তো আমরা 4 বের করলাম, 4 বের করছিলাম না, তাহলে 4+1 তো তাহলে এখানে আর এর জায়গায় আমরা কত 4 দিব, আর a এর জায়গায় আছে কত 2x স্কয়ার, 2x স্কয়ার, এর উপর আমরা কত দিব n মাইনাস মানে হচ্ছে 10 মাইনাস কত 10 মাইনাস 4, আর এখানে আমাদের x এর জায়গায় আছে কত -1 টু দি পাওয়ার হচ্ছে 2x স্কয়ার, 2x কিউব, এর উপর আমরা পাওয়ার কত দিব আর এর মান কত 4। এবার আমরা দেখব যে আসলে যায় কিনা। তাহলে হচ্ছে 10c আর এর মান এখানে 4, এখানে 2 টু দি পাওয়ার দেখো 10 - 4 মানে কত 6 না, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, আর x টু দি পাওয়ার আমরা লিখতে পারি 2 আছে আর 6 6 দুগুণে কত 12, আর এইখানে আমরা লিখতে পারি যে -1 টু দি পাওয়ার 4, আর এইখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার -4। এই যে নিচের গুলো আমরা একবারে লিখে ফেলতেছি, উপরে নিয়ে যায় -4 মানে ইনভার্স লিখতেছি, আর এইখানে x টু দি পাওয়ার দেখো 3 আছে আর 3 4 কত হয়ে যাবে 12, এই 12টা মাইনাস হয়ে যাবে না, তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 12 মাইনাস x আর থাকবে না, তাহলে এই পদের মধ্যে x টা 0 হয়ে গেল মানে 1, তাহলে এর মধ্যে x বর্জিত পদ হয়ে গেল যার মধ্যে x নাই, যার মধ্যে x নাই, এজন্য এটাকে বলা হয় x মুক্ত পদ বা x বর্জিত পদ বা বলা হয় ধ্রুব পদ বা বলা হয় হচ্ছে x টু দি পাওয়ার 0। তাহলে আসলে এই পদটা আসলে এটা, তখন এর মধ্যে আর x থাকে না। পরবর্তী লাইন ধরো এমন হয়ে যাবে 10c হচ্ছে 4, আর হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার হচ্ছে 6, আর হচ্ছে 2 টু দি পাওয়ার -4, আর এই তো, আর এই যে -1 টু দি পাওয়ার 4 মানে 1, কারণ এই যে পাওয়ার যেহেতু জোর আছে জোর হয়ে গেল 1। তাহলে এই যে এই পদটা সর্বশেষ আসছে, এর মধ্যে আসলে কোনো x নাই, এইজন্য আসলে আমরা বলতেছিলাম x মুক্ত পদ বা ধ্রুব পদ। তাহলে এইখানে আমাদের হচ্ছে যে কোনো x মুক্ত পদ বের করতে পারবা। তো এখানে হচ্ছে বইয়ের মধ্যে দেখবা যে এই বিষয়টা হচ্ছে সব সময় দেওয়া থাকবে যে x মুক্ত পদ বের করো বা ধ্রুব পদ বের করো, এটা দিয়ে একটা আছে। আর সাধারণ পদের যেটা আমরা বললাম যে এততম পদ শুধু সূত্রগুলো বসাই দিলেই হবে। আমরা ওই জন্য বেশি অঙ্কের মধ্যে গেলাম না, অনেকগুলো অঙ্ক করলাম না যে হচ্ছে এই টাইপের যেগুলো আছে সেগুলো তোমরা করবা, আমরা শুধুমাত্র যেটা দ্বারা অনেকগুলো হয়ে যায় সেটা একটা দ্বারাতেই সীমাবদ্ধ রাখলাম। তোমাদের এখানে বই থেকে একটা অঙ্ক নেই, এটা তোলা হইলে বলো আমাদের, তাহলে তোলা হয়েছে। আচ্ছা দেখো তোমাদের বই থেকে আমি এখন কিছু অঙ্ক করাই, এই বেজের উপর আমরা কিছু অঙ্ক এখন করাই যে এই বেজ দিয়ে আমরা কতটুকু অঙ্ক সলভ করতে পারবো, আমাদের ক্যাপাবিলিটি কতটুকু হয়েছে আমরা এটা এখন যাচাই করব। বইয়ের একটা অঙ্ক সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 1/4x তার উপর হচ্ছে পাওয়ার 11, 1/4x পাওয়ার হচ্ছে 11 এত এর বিস্তৃতি x টু দি পাওয়ার 7 এর সহগ, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত, সহগ কত। তাহলে দেখো আমাদের যেই জায়গাটা আসলো এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত, এখানে কিন্তু আর ওই যে এর আগে যেমন দেখলাম x টু দি পাওয়ার 0 বা x মুক্ত পদের সহগ বা x মুক্ত পদটা কত বা হচ্ছে ধ্রুব পদ এমন না, এখানে x থাকবে কিন্তু পাওয়ারটা 7 হিসেবে থাকবে, সেই পদটা আসলে তার সহগটা কত সেটা আমাদের চাইছে। তাহলে এখন আমাদের আগে দরকার
যে কততম পদে এই যে তোমার হচ্ছে x⁴ থাকবে, সেটাও তো আমাদের দরকার। আমরা যদি সেই পদটা না জানি তাহলে তো আমরা সরাসরি বসাইতে পারবো না। তাহলে এটার জন্য আমরা সবকিছুর জন্য আমাদের এগুলা টাইপের জন্য আগে সাধারণ পদটা দরকার। সাধারণ পদটা আমরা আগে যাব। তাহলে দেখো সাধারণ পদ হচ্ছে তোমার r+1 তম পদটা কি ছিল, NCr a⁻r x⁻r। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের r+1 তম পদ, তো আমরা হচ্ছে এখানে আমরা rটা আমরা জানি না, কিন্তু আমরা nটা জানি। nটা জানি না, এই যে পাওয়ারটা কত 11, nটা জানি। তাহলে আমরা এখানে বসাই 11cr, এর মানও তো জানি না, এখানে 2x², তার উপর কত n-r মানে 11 - r। এই x এর মান জানি না, -1/4x, তার উপর কত r, মানে r এর মান হচ্ছে আমরা কি জানি, জানি না। এই অবস্থা পাইলাম। পরবর্তী লাইনটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 11cr, 2 টু দি পাওয়ার আসে হচ্ছে তোমার 10 - r, 2 টু দি পাওয়ার আসে হচ্ছে 10 - r, আর x টু দি পাওয়ার কত আসে, 2 আগেই ছিল, গুণ করে দিলে 10 দুগুণে কত 20, মাইনাস 2 দ্বারা r কে গুণ করলে 2r। আর এইখানে আমাদের এই -1 এর উপর একটা পাওয়ার r আসবে, আর এইখানে এই যে 4 এর উপর পাওয়ারটা হবে -r, আর x এর উপর পাওয়ারটা হবে -r, কারণ এগুলো সবগুলা পজিটিভই r আসতো, কিন্তু নিচে থাকলে এই 4 টু দি পাওয়ার r আসতো, x টু দি পাওয়ার r আসতো, কিন্তু একবার উপরে নিয়ে গেলে এগুলো আবার সূচকগুলো কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। ওইজন্য আমরা যে নেগেটিভ। এখন আমার দরকার n-r হলে তো n 10 তো 11 হওয়ার কথা। 11, হ্যাঁ 11 - r, সব জায়গায় কত হবে 11 - r। তাহলে আমাদের এখানেও পরিবর্তন হবে, এখানে হচ্ছে 11 মাইনাস হচ্ছে r, এখানে 22, হ্যাঁ 22 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 2r, এটা তো ঠিক আছে, আর 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 সব ঠিক আছে। হ্যাঁ, এখানে যেহেতু n এর মান হচ্ছে আমাদের 11, এখানে তো 10 দেওয়ার সুযোগ নাই, আমরা হয়তো কোনো জায়গা থেকে মিস্টেক করে আমরা 10 দিয়েছিলাম। আচ্ছা, এটা আসলো। এখন আমাদের দরকার যেহেতু x এর পাওয়ার 7 লাগবে, তাহলে x গুলো সব এই যে আলাদা আলাদা আছে এক জায়গায় করি, করে আমরা x এর যে সহগগুলো এগুলো আগে লিখি। 11cr ইনটু 2 টু দি পাওয়ার 11 মাইনাস হচ্ছে r ইনটু -1 টু দি পাওয়ার হচ্ছে r ইনটু 4 টু দি পাওয়ার -r, এতটুকু লিখলাম। এবার x গুলা দেখো, এই যে পাওয়ার গুলা মানে ভিত্তির সাথে এগুলা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলা যোগ হবে। তাহলে x টু দি পাওয়ার হবে 22 মাইনাস 2r প্লাস মাইনাসে মাইনাস r, তাহলে -3r হবে না এতটুকু। এই লাইনটা আমরা গোটা না লিখে এইভাবে লিখলাম, x টু দি পাওয়ার 22 মাইনাস 3r, ঠিক আছে, এটা হইতো। এখন আমাদের বলা আছে x এর পাওয়ার কত হবে 7 হবে, কিন্তু এইখানে x সাধারণ পদ থেকে দেখলাম এইভাবে থাকবে x এর মানগুলা, আর বসায় দিলে r এর অনুযায়ী হবে, কিন্তু আমার লাগবে x এর মান কত 7। তাহলে এই যে x এর যে সাধারণ পদের যেটা আছে এতটুকু সম্পূর্ণর মান হয়ে যাওয়া লাগবে কত 7, তাহলে আমাদের x টু দি পাওয়ার 7 আসা সম্ভব। এখানে আমাদের সাধারণ পদে যেভাবে আছে এই জায়গায় আসা লাগবে 7, তাহলে এটার মান আর 7 এর মান কি সমান না? এইজন্য আমরা শর্ত মতে লিখব যে এরকম 22 মাইনাস হচ্ছে 3r, এটার মান হয়ে যাবে কত 7। এখান থেকে আমরা দেখব যে r টা কত হলে 7 হয়। তাহলে দেখো আমরা যদি -3r রাখলাম, তাহলে 7 মাইনাস হচ্ছে কত 22, তাহলে এখানে -3r, 7 মাইনাস 22 কত হয় -15, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 3 দ্বারা ভাগ হয়ে গেল কত হবে 5, আর এর মান কত 5। তুমি যদি আর এখানে 5 বসাও তাহলে হচ্ছে আমাদের 7 হবে। এই যে 15 22 মাইনাস 15 হবে 7 হবে। তাহলে আমরা এই দেখো যেটা পাইলাম সেটা দ্বারা আমরা কি পাইলাম, যে আমরা এই বিস্তৃতিতে আর মানে হচ্ছে 5, মানে 5 প্লাস 1 6 তম পদে পাবো কি x টু দি পাওয়ার 7। তাহলে এই 5 প্লাস 1 তম পদের সহগটা আমার বের করতে হবে। এখন আমরা ওই যে 5 প্লাস 1 তম পদের সহগটা এখন আমরা বসাই দিলেই হবে। সেটা কি, সেটা তুমি এই যে এই লাইনে বসাই দিলেও হবে। এই আর এর জায়গায় তুমি কত বসাবা 5, এই আর এর জায়গায় 5, এই আর এর জায়গায় 5, তাহলে এই জায়গাগুলোতে শুধুমাত্র 5 প্লাস 1 তম পদ, এই যে 5 প্লাস 1 তম পদটা বের করলেই আমাদের x টু দি পাওয়ার 7 আসবে এবং তার সহগটা লাগবে, তাহলে ওইটা বের করলেই হচ্ছে।
তাহলে এটা কি করে দেওয়া লাগবে? হ্যাঁ, তাহলে এই বিষয়টা। তাহলে যে কোনো একটা বিস্তৃতির এই প্যাটার্নটা এটাই বলতেছে যে তোমাকে এখানে x⁷ দিবে তেমন না, যে কোনো একটা x এর পাওয়ার দিয়ে দিবে, দিয়ে বলবে তার কি সহগ নির্ণয় করো। তাহলে যে কোনো একটা পদ দিয়ে দিলে আগে তুমি দেখতে হবে কি সাধারণ পদ থেকে দেখতে হবে যে এখানে যেই মানটা আসবে সেটার মান আগে এটার সাথে রিলেট করে কত নাম্বার পদে ওইটা হয়, পরে ওই পদটা বের করবা। তাহলে এটা যে কোনো টাইপের যে কোনো আসলে এইভাবে করবা। তাহলে এই যে তোমার অতি সংক্ষিপ্ত যেগুলো আছে এগুলো সবই পারবা। দেখো যেটা পারবা না সেটা আমি করি। এটা মুছে দিব, ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে প্রশ্নটা লিখি, যদি x + 1 এর হচ্ছে পাওয়ার হচ্ছে 20 এর বিস্তৃতিতে r-তম পদ ও হচ্ছে r+4 তো পদের সমান হয়, তবে r এর মান বের করো। ওকে, r এর মান বের করো। r এর মান বের করো। দেখো এখানে একটা আমাদের দ্বিপদী দেওয়া আছে, সেটার বিস্তৃতিতে বলছে r-তম পদ আর r+4-তম পদের মান কি পদের সহগটা সমান। সহগ বলতে কোনটাকে বোঝায়? যে আমাদের চলক বাদে যেটা থাকে সেই অংশটা, সেটা সমান। তবে হচ্ছে r এর মান বের করো। যে এই যে আমরা r একটা বলে দিলাম, এটার আসলে মানটা কত হইলে এই বিষয়টা ঘটে, এটা আমার দরকার। তাহলে আমরা যে সূত্রটা মুখস্থ করছি সাধারণ পদের, সেটা কি ছিল? r+1 না? r+1-তম পদ। তাহলে এটা দ্বারাই আমরা শুরু করব। তাহলে r+1-তম পদ যদি আমরা লিখি তাহলে 20 c r, আর হচ্ছে তোমার এখানে বা দেখো আমি আর এখন ওইভাবে আমরা লিখলাম না, যা আছে তা দিয়ে শুরু করলাম, যে তোমাদের সূত্রটা মুখস্থই হয়ে গেছে। প্রথম যে পদটা এটার উপর কত n - r মানে 20 - r, আর পরবর্তী যেটা 1 r। এখন দেখো 1 এর উপর তুমি যাই আনো, পৃথিবীর যে কোনো কিছুই আনো 1ই হবে, ঠিক আছে? যেটাই আনো, তুমি মাইনাস আনো তাও সমস্যা নেই, তাও 1 হয়ে যাবে। তাহলে এইখানে আমরা যে অংশটা আসলো এই অংশটুকু 1, এই যে 1 টু দি পাওয়ার যেটা r, এটা আমরা না লিখলেও পারি, শুধুমাত্র 20 c r x টু দি পাওয়ার 20 - r এটা আমরা লিখে দিলেই হয়। এটা আমাদের কি হয়ে যায়? এটার মান 1 হয়ে যায়। 1 এর উপর যে কোনো পাওয়ার আসলে সেটার মান 1 শেষ। এখন আমরা দেখো আমরা কোন জায়গায় যাব। আমার দরকার কি বলছে? r-তম পদ আর হচ্ছে r+4-তম পদের সহগ বের করো। এবার আমার লাগবে কি r-তম পদ। এখানে যেমন r+1-তম পদ লাগছে, এবার আমাদের লাগবে শুধুমাত্র r-তম পদ, শুধুমাত্র r-তম পদ। ওই যে আমরা বলছিলাম যে আমরা এটা নিছিলাম এক বেশি হলে আমাদের সুবিধা হয়, এই যে মান সব মিলে এই জন্য, কিন্তু এখন আমার তো এক বেশির আর প্রয়োজন নেই,
লাগবে আর, তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলো তো? আর মাইনাস ওয়ান। কারণ আমরা ওই যে আর তম পদ যখন বের করব তখন তো এক যদি বাড়াই দিই তাহলে আর এর মান বের হবে না, আর প্লাস ওয়ান এর মান বের হবে, একটা বেশিরটা বের হইলো। আর আমার যখন আর লাগবে তখন অবশ্যই তার থেকে এক কমেরটা নিয়ে বের করতে হবে। এজন্য আমরা যখন ওই যে আর বের করব তখন আসলে এই জায়গায় হচ্ছে আর মাইনাস ওয়ান হয়ে যায়, আর মাইনাস ওয়ান হয়ে যায় প্লাস ওয়ান। তাহলে দেখো এই যে হিসাব করে দিলে এততম পদ এই যে আর মাইনাস ওয়ান প্লাস এই যে করে দিলে কিন্তু আরই থাকে আর তম পদ। এই জন্য এই জায়গায় আর মাইনাস ওয়ান দিলাম প্লাস ওয়ান, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে আর তম পদ হয়ে যাচ্ছে, আর তম পদ। এইবার আমি ওই জায়গায় যদি বসাই তাহলে দেখো 20c আর এর জায়গায় যে এটা প্লাস ওয়ান এর তো সবসময় সূত্রের প্যাটার্ন অনুযায়ী পরবর্তী ওয়ান থাকতেই হবে। এইখানে তাহলে আর এর জায়গায় আছে আর মাইনাস ওয়ান, তাহলে বসাই দাও আর এর জায়গায় আর মাইনাস ওয়ান। তারপরে x টু দি পাওয়ার হচ্ছে 20 মাইনাস আর এর জায়গায় কি বসাইতে হবে আর মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আরতম পদের যেটা। আর আরেকটা লাগবে কি x r প্লাস 4 তম পদের মান। তাহলে r প্লাস যখন 4 আমার লাগবে তখন কি আমি r প্লাস 4 বসাইতে পারি? r প্লাস 3 লাগবে, আর পরবর্তী ওয়ানটা তো আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য। তাহলে আমি বসাবো r প্লাস 3 প্লাস 1 এততম পদ। তাহলে আমাদের সূত্রের সাথে আমাদের কি মিল হলো না? এততম পদ। তাহলে এই যে যেটা আমাদের আসলো এটা হচ্ছে r আর এটা হচ্ছে 1 r প্লাস 1। এবার আমরা বসাই দিব হচ্ছে ওই যে r এর জায়গায় যেখানে বসাই এখানে যেটাই আসুক সেটা ওই জায়গায় বসাবো। তাহলে 20 c r এর জায়গায় বসাবো হচ্ছে কত r প্লাস 3 আর এবার x এর উপর পাওয়ার দিব আমরা হচ্ছে আর 20 মাইনাস r প্লাস 3। এখন আমাদের যে বিষয়টা আসলো সেটার ক্ষেত্রে আমাদের কি বলছে? আমাদের বলছে যে আসলে যে এই 20 r মাইনাস 1 আর হচ্ছে 20 c আর এই যে সহগ দুইটা সমান। আমাদের চলকের কিন্তু কোনো কথাই বলে নাই প্রশ্ন, ওদের সহগ সমান হয় তবে r এর মান বের করো। তাহলে আমাদের এখানে প্রশ্নে আসলে শুধুমাত্র আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের সহগ দ্বারা, আমাদের এখানে r এর কোনো বিষয় ছিল না। তাহলে দেখো এতটুকু যদি হয় তাহলে আমরা উপরে থেকে সূত্র এই প্রশ্নটা আমরা মুছে দিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমরা এছাড়া তো আমাদের জায়গা তেমনটা নাই। তাহলে আমাদের শর্ত মতে যে বিষয়টা আসবে প্রশ্ন মুছে দিব, তুলছো না? তুললে ঠিক আছে। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রথমটার ক্ষেত্রে ছিল আর যখন এই যে r তম পদের ক্ষেত্রে ছিল সহগটা এটা 20 c r মাইনাস 1 ইকুয়াল টু r প্লাস 4 এর 4 তম পদেরটা ছিল হচ্ছে এই যে এটা r প্লাস এটা সহগ। তাহলে এই দুটো সমান বলছে প্রশ্ন অনুযায়ী। তাহলে 20 c তোমার হচ্ছে r প্লাস 3 আর প্লাস 3 দুইটা আমরা দিলাম সমান। এইবার আমার এখান থেকে কি দরকার? আর এর মান আমাদের এখান থেকে দরকার। প্রশ্ন কোথায় বলছি পদের সহগ সমান হয় তাহলে আমাদের এখানে আর এর মান বের করতে বলছে। x থেকে নিতে হবে। হ্যাঁ x থেকে নিতে হবে। হ্যাঁ কি থেকে নিতে হবে? এই যে x সহগ থেকে নিতে হবে। x এর থেকে আমরা এখান থেকে তো সহগগুলো নিয়ে নিছি, সহগ কি আর আছে? এটা তো হচ্ছে তোমার চলকের উপর যা আছে, এটা তো চলক, এটা তো সহগ না। x এর উপর x তো চলক, এগুলোও তো চলক, আমাদের এগুলো দরকার নাই, শুধু সহগ দরকার। সহগ দুইটা সমান দেখাইলাম। এখন আমাদের দরকার এখান থেকে আর এর মান বের করা। এটা কি মুছে দিব?
দেখো ওই যে এইখান থেকে আমার যেটা বের করার জন্য আমার যেটা দরকার, এটা দরকার হচ্ছে সম্পূরক সমাবেশের ওই যে প্রথমে একটা সূত্র লিখে দিলাম না, ওই সূত্র থেকে আমার এটা বের করা দরকার, বের করতে পারবে। সেটা ছিল এমন, NCR সমান ছিল NCn মাইনাস r। এটা ছিল সম্পূরক সমাবেশের সূত্র, NCR সমান ছিল NCn মাইনাস r। তাহলে এইখানে দেখো আমরা ধরলাম এটা n, এটা c, এটা r ধরলাম, সম্পূর্ণ এটা ধরলাম r, আর এখানে হবে কি NCn মাইনাস r। তাহলে ধরো NCr, এই যে যেটা r, আর এই জায়গায় আছে কত r মাইনাস 1, NCr। এটার সমান হওয়া দরকার কি, এই যে উপরে যেটা n আছে, n এর থেকে যদি এই যে r টা আমরা হচ্ছে কি বিয়োগ করে দিই, তাহলে আমাদের কি হবে, সমান হওয়ার কথা। তাহলে আমরা আসলে এই কাজই করব। এই n মাইনাস হচ্ছে কত r, মানে হচ্ছে r প্লাস 3। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সূত্রটা রিলেট করার জন্য আমরা এই কাজটা করলাম। NCr সমান লিখলাম হচ্ছে NCn মাইনাস r, n মাইনাস r। তাহলে আমরা হচ্ছে মাইনাস, তাহলে আমরা এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে হচ্ছে r মাইনাস 1, এখানে 20 মাইনাস হচ্ছে r মাইনাস হচ্ছে 3। তাহলে r মাইনাস 1 এখানে হচ্ছে 17 মাইনাস r। তাহলে হচ্ছে এখানে যদি আমরা r কে এপার আনি 2r, আর এখানে 17 এপার নিয়ে গেলে কত 16। এই যে আমরা সরাসরি একবারই হিসাব করছি, সেটা কত 18 হয়ে যাচ্ছে। তাহলে r এর মান কত হচ্ছে 9। তাহলে আসলে আমাদের এখানে r এর মান কত 9, r এর মান 9। দেখো এই সূত্রটা যদি তোমরা রিলেট না করতে পারো, আমি আরেকবার বলতেছি যে এটা কেমনে কিভাবে মিলাইলাম। সূত্র হচ্ছে NCr সমান NCn মাইনাস r। মানে তোমার এই যে যেখানে r হচ্ছে, দেখো সম্পূর্ণ জায়গায় অমিলটা হচ্ছে এই যে n মাইনাস r, এই r আর n মাইনাস r টা অবশ্যই সমান, না হলে তো এই জায়গায় অভিন্ন একই আসতো না। তোমার r দ্বারা যেটা হয়েছে n মাইনাস r দ্বারা সেমটাই হয়েছে। তাহলে আমাদের এইখানে দেখো যে মূল NCr আছে, আর এখানে NC কি আছে জানি না, একটা বিষয় আছে। তাহলে আমার হওয়ার কথা ছিল, তুমি যেটাকে r ধরো, তুমি এটাকেও যদি r ধরো, এই যে n মাইনাস r এটা থেকে এটা বিয়োগ করে দুটো সমান হওয়া লাগবে। বুঝতে পারছো, যে এই যে এটা r রাখলাম, আর এই যে n এর থেকে এই যে এই r টা যদি বিয়োগ করে দিই, তাহলে দুইটা সেম হওয়া লাগবে। সেম কথা আবার এইভাবেও হয়, যদি তুমি মনে করো যে এই যে দেখো আমি এটাকে আমি দেখাই দিই আরেকভাবে। এই যে r প্লাস 3 যেটা আছে, সেটাকে আমরা r হিসাব করে ধরে নিলাম, r প্লাস 3 কে কি ধরে দিলাম, r ধরে নিলাম। তাহলে এই যে এটা n আর এই যে নিচেরটা r, এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা সমান হওয়া লাগবে। যেমনটা এই যে আমরা এটা ধরে নিয়েছিলাম আর এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে সমান হওয়া হয়েছিল, সেম এটাও। তাহলে তুমি হচ্ছে 20 মাইনাস হচ্ছে n মাইনাস r, মানে হচ্ছে তুমি লেখো হচ্ছে n মাইনাস r। তাহলে n মাইনাস হচ্ছে r, r করতে হলে কি r এর জায়গায় আছে কি r মাইনাস 1 আছে না, তাহলে r প্লাস হচ্ছে 3, 20 মাইনাস r প্লাস কত 1। তাহলে আমাদের এখানে দেখো 2r এপার নিয়ে আসলাম, এটাকে মাইনাস r কে এপার নিয়ে আসলাম, আর এখানে 20 আর 1 হচ্ছে 21, 21 এর থেকে 3 বাদ দিলে কত হয় 18। তাহলে r এর মান কত আসতেছে, দুইটা ওয়াইতে দেখাই দিলাম না, যে হ্যাঁ যে কোনো একটা দিয়ে হবে। তুমি NCr, তুমি r কি কোনটাকে ধরতেছো এটা ম্যাটার করতেছে না, তুমি এটাকে r ধরতেছো না এটাকে r ধরতেছো ম্যাটার করতেছে না, কিন্তু পরেরটার ক্ষেত্রে n এর থেকে r বিয়োগ করে দিলে তোমার ওটা দুটো সমান হবে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে এইখান থেকে আমরা কি বের করতে পারবো, এই r এর মান বের করতে পারবো। এখন যদি এই টাইপের অঙ্কগুলো থাকে যে এইটা এইতম পদের আর এইতম পদের সহগগুলো সমান, তখন বলবে যে তোমার r এর মান বের করো। সেম প্যাটার্নে হয়তো অঙ্কটা চেঞ্জ করে দিবে। তাহলে যদি এটা হচ্ছে তোমরা তুলতে পারো,
তাহলে রচনামূলকে এক্স মুক্ত পদ আর এইগুলোই সবচেয়ে বেশি আসে, যেমন হচ্ছে দেখো তোমাদের বইয়ের উদাহরণ 28 2x স্কয়ার প্লাস 3/x কিউব, তারপর হচ্ছে পাওয়ার 10 এর বিস্তৃতিতে x to the power 5 ও x to the power 15, x to the power 5 ও x to the power 15 এর সহগদ্বয় পরস্পর সমান হলে এর সহগদ্বয় সমান হলে এর যোগবোধক মান নির্ণয় করেন। পি এর যোগবোধক মান বের করো। তাহলে আমরা সেই বিষয়টাতে আসলাম। দেখো আমাদের এখানে একটা বিস্তৃতি দিলাম, সেই বিস্তৃতির বলা হলো x to the power 5 আর x to the power 15, এই দুইটার সহগগুলো সমান হবে। সহগ আমাদের সমান হয় না, ওই যে a plus b হোল কিউবের ক্ষেত্রে কি ছিল, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তাহলে দেখো ওই যে একটা সহগ 3 আবার আরেকটার সহগও 3, এমন তো আসতেছে। তো এমনই এটার ক্ষেত্রে একটা 5 যখন ছিল তার আগের যে সহগটা আছে 15 যখন আছে, সহগ দুটো সমানই আছে। তখন বলা হলো যে p এর যোগবোধক মানটা বের করো। আচ্ছা, এটার জন্য আমরা কিন্তু এখনই বলতে পারতেছি না যে x to the power 5 কত নাম্বার পদে আছে আর x to the power 15 কত নাম্বার পদে আছে, এটা আমরা বলতে পারতেছি না। এটা বলার জন্য আগে আমার দরকার কি, সাধারণ পদ থেকে আমার বের করে আনা দরকার যে কত নাম্বার পদে 5 আছে, কত নাম্বার পরে 15 আছে। তাহলে এগুলোর জন্য আমার কি সাধারণ পদটা আগে দরকার। তাহলে সাধারণ পদ আমরা এটা লিখি r plus 1 তম পদ। তাহলে লিখলে তাহলে আমরা হচ্ছে সরাসরি n এর জায়গায় কি লিখব, n, c আর এর জায়গায় r লিখলাম। আর এই যে যেটা আমরা a বলি আর যাই বলি সেটা হচ্ছে 2x স্কয়ার, আর এখানে n r মানে 10 r। তার পরবর্তীতে হচ্ছে এই যে এইটা p বাই হচ্ছে কত x কিউব, এটার উপর আমাদের পাওয়ার হচ্ছে কত। এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করি, সেটা কি আমাদের এই যে x গুলা এক রকম মান আনার জন্য। তাহলে আমরা এটাকে লিখতে পারি 10c r, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার হচ্ছে 10 r, এটাকে লিখতে পারি তোমার হচ্ছে এই এগুলো আগে লিখি p টু দি পাওয়ার r, এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার কত 20 2r। আর এইখানে দেখো আমরা p টু দি পাওয়ার r তো লিখছি, তাহলে x টু দি পাওয়ার কত হবে এই 3r - 3r হবে। নিচে আসলে তো 3r হইতো, উপরে নিয়ে গেছি -3r। পরবর্তী লাইনে আমার এতটুকু সেম থাকবে, শুধুমাত্র এই যে এই জায়গাতে আমাদের x এর মান হবে x টু দি পাওয়ার দেখো 20 মাইনাস হচ্ছে 2r - 3r, তাহলে হচ্ছে আমাদের কি হবে -2r - 3r। বা একবারে আমরা লিখলে হচ্ছে কত -5r, একবারে লিখলে -5r হয়ে যাবে অতটুকুর জায়গায়। তাহলে এইবার আমাদের মূল যে টার্মটা আসলো x এর, সেটা আসলো x টু দি পাওয়ার 20 মাইনাস কত 5r, এই যে বিষয়টা আসলো। এখন আমার রিলেট করতে হবে x 5 থাকতে হবে, তাহলে এইখানে যেটা আছে এটার মান 5 হয়ে যেতে হবে, তাহলে এটা আর 5 সমান। তাহলে শর্ত দুইটা, একটা হচ্ছে 20 মাইনাস হচ্ছে 5r এর মান হচ্ছে কত 5, আর আরেকটা শর্ত এটার মান 15। তাহলে দেখো 20 এই -5rই রাখলাম, আর এই যে এটা ওপার নিয়ে গেলাম, তাহলে হচ্ছে 5 - 20 5 - 20। তাহলে এখানে হচ্ছে -5r এর মান হচ্ছে মাইনাস কত 15, এটা কেটে গেল, r এর মান হচ্ছে কত 3। তাহলে r এর একটা মান পেয়ে গেছি, মানে তোমার 3 মানে হচ্ছে r + 1 মানে 4তম পদটা হবে কি x টু দি পাওয়ার 5 আছে। আর আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5টা কততম পদে আছে,
তাহলে সেম এই শর্ত অনুযায়ী এখানে কত হবে 15। তাহলে আমরা এখানে যদি লিখে ফেলি যে হচ্ছে 20 মাইনাস 5r, এটার মান কত 15। তাহলে এখান থেকে আমাদের দেখো যেটা মাইনাস 5r এর মান আসে এই 15 মাইনাস কত 20, তাহলে হচ্ছে মাইনাস 5r এর মান হচ্ছে কত আসতেছে এখানে যে আমাদের মাইনাস 5। তাহলে আর এর মান কত 1। আর এর মান 1 মানে এখানে আসলে যেটা হইছে কত হইছে যে 2 তম পদ, 2 নাম্বার পদেই আসবে কত x টু দি পাওয়ার 15। তাহলে 2 নাম্বার পদ আমরা পদগুলা বের করছি। এখন আমাদের কাজ কি, এই দুইটা পদ এখন আমার পদগুলা এখন বের করে দেখাইতে হবে পদের সহগগুলা সমান। এখন সরাসরি ওই যে পদের সহগগুলা সমান হলে না আমাদের মানটা বের করব। আগে তো আমাদের শর্ত আনা লাগবে দুইটা পদের সহগ সমান। তাহলে এখন সহগগুলা বের করে আনি। যেহেতু সহগ বের করার জন্য যেটা দরকার ছিল সেটা কততম পদ দরকার ছিল সেটা পেয়ে গেছি। এখন আমি একবার হচ্ছে 1 + 1 মানে 2 তম পদ বের করব, আর একবার বের করব কত 4 তম পদ, আর একবার বের করব হচ্ছে আর এর মান কত আসছে 3 আসছে, মানে হচ্ছে 3 + 1 তম পদ। হ্যাঁ, তাহলে আমরা মুছে দিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন আমরা দেখব হচ্ছে কি দেখব, একবার হচ্ছে 1 + 1 এত তম পদ, এত তম পদ তাহলে হচ্ছে n এর মান কত 10, c r এর মান কত 1, তারপর হচ্ছে প্রথম যেটা 2x², 10 - 1, আর এই যে পরবর্তী যেটা p বাই হচ্ছে কত x³ এটার মান কত 1। এটা হচ্ছে 1 + 1 তম পদ। আচ্ছা, এটার আমার তো সহগ দরকার, এই তো তাহলে 10c1 এই 2 টু দি পাওয়ার হচ্ছে 10 - 1 কত 9, আর x টু দি পাওয়ার হচ্ছে 9 দুগুণে কত 18, আর হচ্ছে এটা হচ্ছে p এর মান হচ্ছে 1 হবে বা p হবে শুধু, আর x এর মান কত -3। এই দেখো 18 থেকে 3 বাদ দিলে কত 15 আসছে, 15 x টু দি পাওয়ার। আমার তো অতটুকু দরকার না, আমার কি দরকার সহগ লাগবে। তাহলে সহগ কাকে বলে, সহগ বলে চলক বাদ দিয়ে যা থাকে। তাহলে এইখানে পিটা সহগ হিসেবে আছে, পিটা সহগ হিসেবে আছে, এটাও সহগ হিসেবে আছে, মানে এতটুকু একটা সহগ পাইলাম, একটা সহগ এতটুকু, এই যে x বাদ দিয়ে। আরেকটা সহগ দরকার, যেহেতু দুটো সহগ আমার আবার সমান করতে হবে। সেই সহগটা কত x টু দি পাওয়ার 5 এ, সেটা কততে ছিল 3 + 1 তম পদ, যেহেতু r এর মান 3 আসছে এততম পদে। তাহলে এবার আমি যদি বসাই 10c, r এর মান কত 3, তারপরে তোমার হচ্ছে তোমার 2x², 10 - 3, আর হচ্ছে তোমার এখানে p বাই হচ্ছে তোমার x³ এটার মান কত 3। তাহলে 10c3 2 টু দি পাওয়ার হচ্ছে 7 ইনটু x টু দি পাওয়ার হচ্ছে এখানে তো 7 হয়ে যায়, দুগুণে কত 14, আর এইখানে তোমার হচ্ছে p হচ্ছে কত 3, আর এইখানে হচ্ছে x টু দি পাওয়ার 10 থেকে কত 9। এবার দেখো -9 আমি উপরে নিয়ে গেলাম একবারে। এবার 14 থেকে 9 বাদ দাও, কত হয় 5। ওই যে আমাদের 5 যেটা দরকার ছিল 5 আসছে। এখন আমার তো 5 আসবে বা 15 আসবে, সেটা আসবে সব ঠিক আছে, কিন্তু আমার যেটা প্রশ্নের মূল কথা সেটা হচ্ছে সহগগুলা সমান। এখন আমি রিলেট করব আবার কি দ্বারা, সহগ দুইটা সমান দেখায় আমি ওই যেটা আমাদের চাইছে সেটা আমি বের করব। তাহলে এতটুকু মুছে দিব। আচ্ছা, প্রশ্নটা মুছে দেই না। এবার দেখো প্রশ্নটা সহগগুলা সমান p এর মান বের করব। তাহলে দেখো আমার সহগ কোনগুলো ছিল, আমার সহগ ছিল প্রথমটার ক্ষেত্রে এই যে এটা 10c1, আর হচ্ছে কত 2 ছিল, এটাও তো সহগ 2 টু দি পাওয়ার 9, আর ছিল হচ্ছে তোমার p, আর এইখানে ছিল তোমার 10c3, আর এখানে 2 টু দি পাওয়ার ছিল 7, আর হচ্ছে p ছিল q, p ছিল কত q। আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের এক হিসাব করে আমরা এটা দেখো আমি কি করতে চাই, এই যে পিটা এপার আছে না, মনে মনে পিটাকে এপার নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে না ভাগ হবে, কারণ গুণ আছে। তাহলে এপারে যদি p কিউবের সাথে p ভাগ হয় p স্কয়ার থেকে যাবে না,
আর তুমি এই যে এই সংখ্যা যেটা আছে সেটাকে তুমি এটাকে এপারে আনো, তাহলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে 10c1 টু দি পাওয়ার কত 9 ডিভাইডেড হচ্ছে তুমি এটা এপারে আনছো, তাহলে হচ্ছে 10c3 আর টু দি পাওয়ার 7। এটা তুমি ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে করলে 10c1 দিলে মান আসবে, তাছাড়া আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে বের করতে হবে, এটা বের করতে হবে। মানগুলো বের করার পরে পি স্কয়ারের মান হলো, তাহলে পি এর মানটা কি হবে? রুট ওভার দিয়ে যে মানটা আসে সেই মানটা তুমি বসাই দিলে পি এর মানটা আসবে। এবং প্রশ্নে বলা ছিল যোগবোধক মান, মানে বিয়োগের তোমার দরকার নেই, শুধু যোগটা হইলেই হবে। এটা ক্যালকুলেটরে বের করা যাবে। তাহলে আমরা এটা মুছতে পারি। আমাদের নেক্সট অঙ্ক 1 প্লাস x টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম 22তম পদ দুইটি সমান হলে x এর মান বের করো। 21তম ও 22তম পদ দুইটি সমান হলে x এর মান বের করো। x এর মান বের করো। তাহলে আমরা এখানে একটা বিস্তৃতি দিলাম, সেই বিস্তৃতির 21তম পদ আর 22তম পদ দুইটাই সমান, শুধু সহগ না পদই সমান, তাহলে x এর মান বের করো। দেখো এখন আমরা কিছুটা হচ্ছে শর্টকাট করব, সেটা হচ্ছে কেমন, সরাসরি আমরা যখন 21তম পদ বের করব তখন হচ্ছে r এর মানটা কত হবে? 20 হবে না, কারণ 20 প্লাসে। তাহলে আমরা সরাসরি এই যে 21তম পদ আমরা সরাসরি 20 প্লাস 1 তম পদ 1 তম পদ, তাহলে আমরা সেটা হচ্ছে 44 সি কত 20 আর হচ্ছে এখানে 1 টু দি পাওয়ার কত 1 44 আর হচ্ছে এখানে x টু দি পাওয়ার কত 20। এটা একটা গেল, আর আরেকটা দরকার 22তম পদ, তাহলে অবশ্যই 21তম পদ, তাহলে এটা হচ্ছে 44 সি 21 1 টু দি পাওয়ার কত 40 মাইনাস 44 মাইনাস x হবে না 44 মাইনাস হচ্ছে কত তোমার হচ্ছে 21 আর হচ্ছে x টু দি পাওয়ার কত 21। এটাই। আর এখন 1 এর উপর যেই পাওয়ার গুলাই আছে মান 1 হয়ে যাবে, এটারও মান 1 হয়ে যাবে, যাই থাকুক 1 এর উপর মান 1। এখন আমার সম্পূর্ণ পদগুলাই কি সমান না? তাহলে এখন আমি শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে দুইটা সমান, ধরো 44 সি 21 আর এটার সাথে আছে x টু দি পাওয়ার কত 21, এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে 44 সি 20।
আর x টু দি পাওয়ার কত 20। এখন একটা বিষয় দেখো, যেটা হবে আমাদের, যেটা আমাদের মূলত আছে সেটা হচ্ছে এই যে x টু দি পাওয়ার 21 আর x টু দি পাওয়ার 20 কে যদি আমি এবার আনি, ভাগ হয়ে যাবে না? তাহলে ভাগ হয়ে গেলে উপরে x টু দি পাওয়ার 21 আর নিচে x টু দি পাওয়ার 20 x হয়ে যাবে না? সরাসরি x। আর ওইখানে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে উপরে যেটা থাকলো সেটা 44 c 20 ডিভাইডেড, এটা এবার নিয়ে গেলে 44 c কত 21। তাহলে আমাদের এইখান থেকে আমাদের এই দুইটা মান আমরা কি করব, বের করব, ভাগ করো সরাসরি। এটা হচ্ছে উপরের কাছে হচ্ছে 1.76 গুণ 20% সাইন্টিফিক ক্যালকুলেটর না? হ্যাঁ তোমার হচ্ছে যেটা mx না ex ক্যালকুলেটর না, ex mx আছে না, ex ক্যালকুলেটর তোমাদের অ্যাডমিশনের জন্য বলো বা তোমাদের যে কোনো কিছুর জন্য এটা হচ্ছে বেটার। ex ক্যালকুলেটর তোমার ex ক্যালকুলেটর লাগবে। mx গুলো দিয়ে দশমিকের মান আসবে, এটা ভগ্নাংশ আকারেই আসবে। আচ্ছা, তাহলে এটা হইছে না? এখন আমাদের আরো একটা টপিকস বাদ আছে, সেটা হচ্ছে মধ্যপদ, দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ। আমরা এখন দেখবো যে হচ্ছে মধ্যপদটা। তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে প্রত্যেকটা ম্যাথ গুলাই আমরা যতটুকু এই রিলেটেড যেই ম্যাথ গুলো আসবে এতটুকু বেসিক দ্বারাই হবে, এতটুকু বেসিক দ্বারাই তোমরা চেষ্টা করলে পারবা। এখন দেখো আমাদের যে টপিকসটা এখনো আছে সেটা হচ্ছে মধ্যপদ, নাম হচ্ছে মধ্যপদ। মধ্যপদ এখন মধ্যপদ যে বের করব, তাহলে আমরা ফার্স্টেই সূত্রতে যাওয়ার আগে সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা দেখি, তাহলে সূত্রটা মুখস্থ রাখা সহজ হবে। তাহলে দেখো একটু আমরা যাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, বা এরকম আরো থাকতে পারে। এখন আমরা যেটা তুলনা করা দরকার, দেখো এই যে এইখানে যে n2 ছিল না, পদ সংখ্যা 2 এর থেকে এক বেশি না? আরেকটা বিষয়, এখানে যে 2 যখন জোড় ছিল, পদ সংখ্যা তখন জোড় না বিজোড়? যখন আমাদের এই যে আমাদের পাওয়ার ছিল হচ্ছে 3, তখন পদ সংখ্যা কি 4, মানে এইখানে বিজোড় থাকলে এইখানে জোড়, আর এইখানে হচ্ছে জোড় থাকলে পদ সংখ্যা কি বিজোড়। মানে এটাকে তো আমরা n বলি না? তাহলে n এর মানটা যদি হচ্ছে জোড় হয় তাহলে পদ সংখ্যা হয় কি বিজোড়, আর n এর মান যদি আমাদের বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হয় জোড়। এটার সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। যখন পদগুলো বিজোড় হয়, দেখো 3টা পদ আছে, আমার দরকার মধ্যপদ, তাহলে মধ্যপদ 3টার মধ্যে কি একটাই না, মাঝের যা মধ্যপদ। এখন তোমার পদ আছে 4টা, এখন তুমি কিভাবে মধ্যপদ বলো? দেখো এখানে মাঝে আছে 2টা, মাঝে এখন তুমি একটাকে মধ্যপদ কিভাবে বলবা? বলার সুযোগ আছে? পদই আছে 4টা। এইজন্য করা হয় কি, যখন পদ জোড় হয় তখন এই দুইটাকে কি বলা হয়? মধ্যপদ। তখন দুইটাকেই মধ্যপদ বলা হচ্ছে। যখন পদ জোড় তখন এই যে 2তম পদও বলা হচ্ছে মধ্যপদ, 3তম পদও মধ্যপদ। এটা শুধুমাত্র দ্বিতীয় পদই মধ্যপদ ছিল। তাহলে এটা দ্বারা আমরা এখন কিভাবে সূত্রতে যাব? সূত্রতে যাওয়ার জন্য আমার যেটা দরকার, যে এই যে n এর মান তোমার হচ্ছে, n এর মান যদি হচ্ছে জোড় হয়, n এর মান জোড় হলে পদ সংখ্যা বিজোড়, পদ সংখ্যা বিজোড়।
বিজোড়, সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি, সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি, মধ্যপদ হবে একটি। তিনটা ছিল, আমরা আবার চারেও যাই, a প্লাস b হোল টু দি পাওয়ার 4। তাহলে চারে গেলে আমরা হচ্ছে সহগগুলা যদি লিখতেই পারি, তাহলে a টু দি পাওয়ার 4 হবে, প্লাস হবে হচ্ছে কি a কিউব হবে, b আসবে, পাওয়ার কত হবে 6 আসবে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে a হবে 2, b হবে কত 2, আর এই ক্ষেত্রে আমাদের পাওয়ার হবে তোমার 4 হবে, প্লাস তোমার হচ্ছে এখানে তোমার a আসবে একটা, আর হচ্ছে b হয়ে যাবে কত, b হয়ে যাবে তোমার হচ্ছে 3 হয়ে যাবে। এটার পাওয়ার এখানে আমাদের এটা কত আসবে, প্রথমটা হচ্ছে এখানটা 4 হবে না 6 প্রথমটা 4 হবে, হ্যাঁ প্রথমটা 4 হবে, তারপরে 3 কে 6 হবে, তারপরটা 4 হবে, 3 আর 1 4 হবে, পরেরটা হচ্ছে 1 হবে শুধুমাত্র। b টু দি পাওয়ার কত 5, b টু দি পাওয়ার 4, সর্বোচ্চ তো পাওয়ারই 4, 5 তো হওয়ার সুযোগ নেই। এটা ছিল আমাদের বিষয়। তাহলে দেখো এটা পাওয়ার 4 ছিল, পদ আসছে 4টা, মধ্যপদ তাহলে আমরা এই যে এটাকে বলতে পারি মধ্যপদ, এটাকে বলতে পারি। 2 এর ক্ষেত্রে দেখো পাওয়ার যখন 2 ছিল, মধ্যপদ আসছে কয় নাম্বারটা, 2 নাম্বারটা। এটা কিভাবে আনতেছি, সূত্র যেভাবে প্যাটার্ন করা হয়েছে সেই প্যাটার্নের সাথে তোমাকে মিল রেখে দেখাই যে 2 নাম্বার কিভাবে আনা হলো। এই দেখো 2 কে 2 দ্বারা ভাগ করো, ভাগ করে 1 যোগ করো, তাহলে 2 ভাগ 2 1 যোগ 1 কত, 2তম পদ হচ্ছে কি মধ্যপদ, প্রথমটার ক্ষেত্রে পাওয়া গেছে। জোড়ের ক্ষেত্রে আমরা হিসাব করতেছি, বিজোড়গুলো আমরা আলাদা ভাবে করব কারণ এখানে 2টা। আবার দেখো 4 এর ক্ষেত্রে, দেখো 4 এর ক্ষেত্রে তোমার 3 নাম্বার পদটা মধ্যপদ, তাহলে আমি আবার কি করব, এই 4 কে আবার 2 দ্বারা ভাগ করব, 4 কে যোগ আবার 1 2 দিব, তাহলে কত 2 যোগ 1 3 আসছে, 3 নাম্বার পদ মধ্যপদ। তাহলে প্রত্যেকটাই এই এখানে n যতই হবে তাকে 2 দ্বারা ভাগ করার পরে আরো 1 যোগ করলে মধ্যপদগুলো পাবো। জোড়ের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে মধ্যপদগুলো কিভাবে পাবো, যে এই যে পাওয়ারগুলো থাকবে, যেই পাওয়ারই থাকুক তাকে 2 দ্বারা ভাগ করার পরে তার সাথে আবার 1 যোগ করতে হবে। এই জন্য ধারণাটা এইখান থেকে আমরা নিয়ে নিছি, সূত্রটা আমরা এইভাবেই বানাইছি যে তোমার n যেটাই থাকবে n কে 2 দ্বারা ভাগ করবে, যোগ 1 করবা, করলে এততম পদ হবে মধ্যপদ, এততম পদ হবে কি মধ্যপদ, মধ্যপদ। জোড়ের ক্ষেত্রে, এটা জোড়ের ক্ষেত্রে ওই যে লিখে দিলাম, n এর মান জোড় হলে পদ সংখ্যা বিজোড়, সেক্ষেত্রে মধ্যে হবে একটি এবং তা এটা, এবং এটা হচ্ছে এটা, যে যেটাই n হোক, যে জোড় সংখ্যাটা তাকে 2 দ্বারা ভাগ করো, তার সাথে 1 যোগ করো, তাহলে এটাই মধ্যপদ। এখন ওই যে আমি এটা সাধারণ অবস্থায় রাখলাম, এখন n এর মান যদি আমার দেওয়া থাকে তাহলে আমি ওটা ইউজ করব, ব্যবহার করব সব জায়গায়। জোড়েরটা তো আমাদের ক্লিয়ার না, হ্যাঁ। তাহলে আমরা এখন বিজোড়েরটা দেখব, বিজোড়েরটা আমরা এখন কিভাবে বের করতে পারবো। আমাদের হচ্ছে a plus 3a square b plus 3ab square plus bq। আচ্ছা 5টা নিয়ে আসি, 5 এর জন্য আমার সহগগুলোর জন্য ওই যে 4টা দরকার, ওর সহগ যদি জানা থাকে তাহলে আমি বের করতে পারবো। যেমন আমি একই সংখ্যাগুলো লিখি, যে তোমার a হবে পাওয়ার, a এর পাওয়ার কত 5, তারপরে a টা তো কমে যাবে 1, কত 4 হবে, আর b টা কত হবে 1 হবে, তারপরে a টা তো আমাদের কি 3 হবে, b হবে স্কয়ার, এটা হবে 2, b টা হচ্ছে 3, এবার a আর b কত 4, আর পরেরটা হবে কি 5। এখন সহগগুলোর জন্য যেটা দরকার, প্রথমটার ক্ষেত্রে তো আমাদের 1ই, পরেরটা 4 এর যেই সহগ ছিল, 4 এর সহগ কি লিখছো আমাকে একটু দাও, এখান থেকে 1 4 6 4 ছিল না, তাহলে পরেরটা 1 আর 4 যোগ করে কত হবে 5, 1 4 তারপরে কত ছিল 6, তাহলে 6 আর 4 কত 10, তারপরেরটা
তারপর এটা কত 10 হবে 10, তারপর এটা 5 5, তারপরে তাহলে এইভাবে আমাদের সবগুলাও হয়ে গেল। এটা আমাদের মূল উদ্দেশ্য, এইখানের জন্য আমাদের সবগুলা কত হবে এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পদ সংখ্যা, মধ্য পদটা কততম পদ এটা বের করা। তো এখন দেখো, এই যে দেখো পদ সংখ্যা এবার হচ্ছে আমাদের পাওয়ারটা বিজোড়, পদ সংখ্যা জোড়। তাহলে জোড় হলে তখন মধ্যপদের একটা ধরা যাবে না, মধ্যপদ দুইটা। দেখো এখানে মধ্যপদ দুইটা, আবার এখানেও আমাদের পাওয়ারটা বিজোড়, মধ্যপদ এখন আমাদের একটা ধরার সুযোগ নাই, কারণ দেখো পদ কয়টা 6টা। তাহলে 6টার তো মধ্যপদ আমি যদি দুইটা বাদ দিয়ে দাও তাহলে তাও মাঝে কয়টা থাকে দুইটা, তাহলে একটাকে তো আমরা মধ্যপদ বলতে পারতেছি না। এটার ক্ষেত্রে ধরো 2 নাম্বার পদ মধ্যপদ আর 3 নাম্বার পদ, আর এটার ক্ষেত্রে মধ্যপদ হচ্ছে তোমার 3 নাম্বার আর 4 নাম্বার। তাহলে আমার এমন কিছু প্যাটার্ন দরকার যেই প্যাটার্ন অনুযায়ী আবার এগুলো সব চলবে, যেমন ওই যে ওটা n/2 + 1 আসলো, এটার এরকম প্যাটার্ন দুটো দরকার। এই প্যাটার্নগুলো আমরা অনুসরণ করে আমরা যাতে বের করতে পারি। এটা আমরা তখন আমরা কি লিখব, দেখো এই যে এখানে n এর মান জোড়ের জায়গায় কি লিখব, বিজোড়। এর মান লিখব বিজোড়। তখন পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা হচ্ছে বিজোড় হবে না জোড় হবে, জোড়। n এর মান যদি বিজোড় হয় তখন পদ সংখ্যা যাবে, তখন মধ্যপদ একটা হবে না দুইটা, দুইটা। তখন হবে পদ সংখ্যা দুইটা। এখন দুইটা হওয়ার পরে যেটা আমরা বের করব যে সূত্রটা, এই সূত্র আমরা আগে চিন্তা করে দেখি যে আসলে কিভাবে বের করা যায়। দুইটা পদ আমরা পরবর্তীতে আমরা সূত্র লিখব, আগে এইখানে আমরা খেয়াল করে দেখি যে এইখান থেকে আমরা কিভাবে এই সূত্রটা মনে হচ্ছে। এখানে লাগতেছে 2 নাম্বার পদ আর 3 নাম্বার পদ, আর এখানে লাগতেছে যেমন হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার। দেখো এটা এইভাবে আসা যাচ্ছে, সেটা কি তোমার 3 - 1 ডিভাইডেড 2 প্লাস 1। এটার একটা যেমন 3 - 1 ডিভাইডেড 2 প্লাস 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড 2 কত 1, 1 যোগ 1 কত 2। আর পরেরটা দেখো আমি আবার একই প্যাটার্নের 3 + 1 লিখলাম, ডিভাইডেড 2 প্লাস 1। তাহলে 3 + 1 কত, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2, 2 যোগ 1 কত 3, 3 নাম্বার পাওয়া গেছে। পরেরটা এখানে দেখো 3 আর 4, তাহলে ওই যে আমি কি করব, পাওয়ারের থেকে 1 প্রথমটা বাদ দিব, মানে 5 - 1, 5 - 1 তাকে 2 দ্বারা ভাগ করে তার সাথে আবার ওই যে 1 যোগ করা। 1 যোগ করার যে বিষয়টা এটা সবার জন্য কনস্ট্যান্ট, মানে আমরা চাচ্ছি সূত্রটা এমন ভাবে বের করব যে সূত্রটা সবার জন্য কি হয়, সহজ হয়। অনেক ভাবে বের করা যায় এটা, কিন্তু আমরা বের করতে যাচ্ছি এমন একটা প্যাটার্ন যেটা আমাদের মনে রাখাও সহজ। তাহলে দেখো 5 থেকে 1 যদি বিয়োগ করে দিই, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2, 2 যোগ 1 কত 3, প্রথমটা পাইছি। পরেরটা ধরো 5 এর সাথে 1 যোগ করে দিই, তাকে 2 দ্বারা ভাগ করি, যোগ হচ্ছে 1, তাহলে 5 যোগ 1 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 আর 1 কত 4, এটা 4 নাম্বার পদ। তাহলে দেখো একটা প্যাটার্ন আসছে না, যে n যেটাই হোক প্রথমটা n এর থেকে 1 বিয়োগ করে তুমি 2 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করো, আর পরেরটা হচ্ছে n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করো। তাহলে এই জন্য আমরা সূত্রগুলো এইভাবে লিখলাম। সূত্রগুলোর প্যাটার্নগুলো আমাদের মুখস্থ রাখার জন্য যেটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে। তখন মধ্যপদ হবে দুইটা, এবং হচ্ছে একটা হবে এরকম n - 1 ডিভাইডেড হচ্ছে 2 প্লাস 1 এততম পদ, আর আরেকটা হচ্ছে তোমার n + 1 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ। তাহলে আমরা এটা আসলে দেখলাম যে আমাদের সবকিছু মিলায় যে সূত্রটা যদি আমরা এইভাবে মনে রাখি তাহলে আমাদের সবগুলা হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে এগুলা সূত্রগুলো আসছে কোথা থেকে আমাদের খুব ভালো করে বিশ্লেষণ করা হয়েছে যে কেন এগুলা মিলতেছে, কার সাথে কোন প্যাটার্নটা মিল যায়। তার পরবর্তীতে আমরা এমন একটা প্রতীক দিয়ে রাখছি যে আমাদের এই প্রতীকের জায়গায় আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা ব্যবহার করব। তাহলে আমাদের এখন এই যদি বিজোড় হয় তাহলে আমাদের মধ্যপদ বের করার সূত্র হবে এই দুইটা। পরবর্তী সময়গুলোতে আমরা এই সরাসরি সূত্র মুখস্থ করব, কারণ আমি তো পরবর্তী সব সময় তো আর আমি ওই যে ওইভাবে ভিজিবল করে দেখে আমি করব না যে কোনটার সাথে কিভাবে মিলে। সরাসরি সূত্র যেটা মিলে গেছে এটা মুখস্থ রাখলেই পরবর্তী হবে। আর বোঝাটা কি, বোঝা হলে তোমার মুখস্থ জিনিসের উপর প্রেশার আসে না যে আমি এটা কেন করতেছি, তোমার মাথায় অন্যরকম কোনো চিন্তা ভাবনা আসবে না। লিখছো? দেখি মধ্যপদের রিলেটেড
দেখো সংখ্যা দিয়েও আছে, দুইটাই আমি দেখাই, দুই রকম দেখাই। এটা হচ্ছে 3x স্কয়ার -1/2x -1/2x, এর উপর পাওয়ার হচ্ছে 10। এর মধ্যপদ বের করো, মধ্যপদ বের করো, বের করো। এখন আমাকে মধ্যপদ বের করতে বলছে। এখন এই যে পাওয়ারটা কত, জোড় না বিজোড়? জোড় হয়েছে, তাহলে পদ সংখ্যা কত, বিজোড়। আর মধ্যপদ কয়টা হবে? তাহলে সূত্রটা আমরা সরাসরি যেটা ছিল n/2 + 1 তম পদ, না? এততম পদ হচ্ছে কি মধ্যপদ, মধ্যপদ। এখন এই যে n এর মানটা এখানে কত, 10 না +1, তাহলে হচ্ছে আসলে 6 তম পদ। 6 তম পদটা মধ্যপদ। এখন 6 তম পদটা বের করতে পারবো না, ওই যে সাধারণ পদের সূত্র দ্বারা বের করে তুমি 5 + 1 মানে ওই যে r এর জায়গায় বসাই দিলে আমাদের বের হয়ে গেল। হ্যাঁ, এটা গেল একটা সাধারণ পদ। তাহলে মধ্যপদগুলো আমরা এইভাবে বের করব। এখন আরেকটু দেখি এর মধ্যে, যেটা আমি দেখলাম, স্কয়ার -2 + 1/x স্কয়ার 1/x স্কয়ার, এর পাওয়ার হচ্ছে n। এখানে n belongs to n, এর মধ্যে বদলে দেখো এখানে সরাসরি n ই দেওয়া আছে, আর এখানে একটা কথা বলা হয়েছে n belongs to n, nটা আছে n এর মধ্যে। nটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সংখ্যা সেট, যেগুলা 1 থেকে শুরু করে সকল ধনাত্মক নাম্বার। তো এটা হচ্ছে সকল ধনাত্মক নাম্বারের সংখ্যা সেট। আচ্ছা, এখন দেখো n এর মান তাহলে 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে, 3 ও হইতে পারে, 4 ও হইতে পারে, যে কোনো কিছু। তাহলে n কে আমরা জোড় বা বিজোড় বলতে পারতেছি না। তাহলে জোড় বিজোড় যদি আমি না বলতে পারি, তাহলে মধ্যপদ কিভাবে বের করব? যে কোনো একটা তো লাগবে, জোড় হলে একরকম ভাবে, বিজোড় হলে আরেক রকম ভাবে। জোড় বিজোড় তো আগে বলা লাগবে, এই জন্য এটাকে একটু কাজ করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো আসলে এটা জোড় কি বিজোড়। সেটা কি দেখো, একটু খেয়াল করো যে এই যে রাশিটা আছে -2 + 1/x স্কয়ার, এর উপর যে n, ভিতরে যদি আমরা একটু কাজ করি, সেটা কি x স্কয়ার -2, আমি একটা x নিলাম, একটা x দ্বারা ভাগ করলাম, প্লাস 1/x, তারপর আমরা স্কয়ার দিলাম, এটাকে n দিলাম। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের বোঝার জন্য আরেকটু সহজ হবে। আচ্ছা, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো তো, সূত্র হইছে না a² - 2ab + b², তাহলে এটা সূত্র -2ab, তাহলে a - b হোল স্কয়ার হইছে না, x - 1/x হোল স্কয়ার, তাহলে 2n। এখানে কোচিং থেকে ফোন দিচ্ছে, আমি পরে দেখতেছি। তাহলে হচ্ছে 2n দিছে। তাহলে এখন খেয়াল করো যে এইখানে এই যে 2n টা কি এখন জোড় বিজোড় কি ডিফাইন করা যায়? 2n কি জোড় না বিজোড়? জোড় ডিফাইন করা যাচ্ছে, কিন্তু কারণ তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও, এখানে জোড়ই আসবে। তাহলে এইবার আমাদের হয়ে গেছে যে nটা আসলে জোড়। তাহলে জোড় হলে পদ সংখ্যা কি বিজোড়, আর মধ্যপদ হবে একটা, ওই মধ্যপদের সূত্র দ্বারা আমরা বসাইলেই হবে। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না যে আমরা কি করব, আসলে জোড় বসাবো না বিজোড় বসাবো, কোনো একটা সুযোগ ছিল না। এখন কিন্তু সেই সুযোগটা আমাদের হয়ে গেছে।
তাহলে এখন যদি আমরা মধ্যপদ বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি 2n ডিভাইডেড কত 2 প্লাস 1 এততম পদই তো মধ্যপদ নাকি। তাহলে এখানে 2n ডিভাইডেড 2 মানে কত n প্লাস 1 এততম পদ হচ্ছে মধ্যপদ। এততম পদ কিভাবে বের করব, আগে r প্লাস 1 তম পদ তো লাগবে নাকি তম পদ। তাহলে এটা r প্লাস 1 তম পদের জন্য আমাদের যে সূত্রটা এই যে এখানে আমরা বসাবো সেটা কি NCR মানে 2n CR, আর এর জায়গায় হচ্ছে আমাদের r বসাইলাম। তারপরে আমাদের কি দরকার, এই যে x টু দি পাওয়ার হচ্ছে n - r মানে হচ্ছে তুমি বসাইতে পারো 2n - r। আর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে -1/x 1/x, সেটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে r। এটা তো r প্লাস 1 তম পদ, কিন্তু আমার দরকার কি n তম পদ। তাহলে n তম যদি আমরা পদটা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে কি দরকার বলতো n প্লাস 1, শুধু n না n প্লাস 1 দরকার। তাহলে আসলে দুইটা যোগ করে হওয়া লাগবে কি n প্লাস 1। তাহলে আমরা সরাসরি হচ্ছে দেখো সরাসরি আমরা যদি এই যে r এর জায়গায় যদি n বসাই দিই তাহলে তো হচ্ছে n প্লাস 1 একই তো কথা। আরো যেমন একটা চলক ছিল এরকম তেমন একটা n প্লাস 1, তাহলে এই যে r এর জায়গায় সবগুলোতে কি n দ্বারা রিপ্লেস করলেই হচ্ছে n, এটা r এর জায়গায় কি n, এটা r এর জায়গায় কি n। কারণ প্যাটার্ন তো মিলছে, r প্লাস 1 ও যেমন n প্লাস 1 ও তেমন। তাহলে বসাই দিলে আমাদের হয়ে গেল। তাহলে n বসাই দিলে আমাদের এখানে n যেহেতু নাই শুধুমাত্র আমাদের অ্যানসারটা এইভাবে লিখতে হবে 2n cn, আর x টু দি পাওয়ার 2n - n হচ্ছে n, আর হচ্ছে -1 টু দি পাওয়ার n মানে 1 ই, আর তোমার হচ্ছে -1 টু দি পাওয়ার n। না এখানে তো আমরা জোড় বিজোড় জানি না, জোড় হলো একরকম বিজোড় হলো আরেক রকম, আর x টু দি পাওয়ার -n এই তো। আর এখানে দেখো আবার x টু দি পাওয়ার -n আর x টু দি পাওয়ার n, আবার এখানে কিন্তু x থাকবে না, বর্জিতই হয়ে যাচ্ছে, কাটাকাটি কিন্তু আমার জোড় করলে 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই অবস্থা। তাহলে তোমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে বেসিক থেকে শুরু করে যেগুলা মূল গুরুত্বপূর্ণ যেগুলা সমস্যা ছিল আমরা হচ্ছে সমাধান করলাম। এখন তোমাদের কাজ হবে যে আমি যতটুকু করাইছি এতটুকুকে তোমরা প্র্যাকটিস করবা, প্লাস এতটুকু যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা না থাকে তখন তুমি যে অ্যাডভান্স তুমি অ্যাপ্লাই করে যেগুলো আছে সব করার চেষ্টা করবে। সেগুলোর মধ্যে যেগুলাতে তোমাদের সমস্যা হবে পরবর্তী যদি আমি ক্লাস নিতে পারি তাহলে সেগুলোতে আমি আবার সেগুলো সব ক্লিয়ার করে দেব। আজকের মধ্যে তোমাদের ক্লাস এতটুকুতেই শেষ করতে যাচ্ছি, কারণ একটা তো তোমাদের লিমিটও তো আছে, আর এত বেশি তো হয়তো মাথায় একসাথে সবকিছু ধারণ করা, কারণ সম্পূর্ণ ক্লাস তো তোমার যা যা আছে সব টপিকসই মোটামুটি ধারণা আছে। তাহলে তোমাদের এছাড়াও ক্লাসের বাইরেও যদি তোমাদের কোনো জানার বিষয় থাকে বা তোমাদের বলার বিষয় থাকে তোমরা বলতে পারো। বিটেক এর এডমিশন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমার বিটেক এর অ্যাডমিশন প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমার এমসিকিউ থাকে। এটা তো আমরা সরাসরি মূল অঙ্কগুলা করলাম। পরবর্তীতে এমসিকিউ এর জন্য কিছু টেকনিক থাকে, তোমার মূলগুলা যখন জানবা তখন তুমি শর্টকাটগুলা তখন তোমার জন্য সহজ হবে। আর মূলগুলা জানার পরে আমি চাইলে এই অধ্যায়ের উপর শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নেই ক্লাস নিতে পারতাম, কিভাবে এমসিকিউ গুলো আনা যায়।
আমার প্যাটার্ন তৈরি করাও আছে, কারণ হচ্ছে আমি বিটেক অ্যাডমিশন কোচিং এ যতগুলা কোচিং আছে ওইখানে প্রায় সবগুলাতে ম্যাথ ক্লাস দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার থাকতেই আমি নিছি। সবগুলো অধ্যায়ে আমার এমসিকিউ প্যাটার্ন করাও আছে, যে কিভাবে এমসিকিউ গুলা মানে যেগুলো এমসিকিউ যেভাবে করা লাগবে, কারণ এখানে তোমাকে বিস্তর শিখাইলাম, তখন তোমার দরকার খালি কিভাবে তোমার সব এমসিকিউ গুলা সলভ করতে পারো। তো এটা মনে করো এমসিকিউ গুলো সলভ করতে হবে। তবে আমার মতে যে যাদের উচ্চ শিক্ষার ইচ্ছা আছে তারা এখন থেকেই তোমার সম্পূর্ণ বিস্তরগুলো শিখো, নিজের যে বেসিক গুলো এগুলো ডেভেলপ করো, পরবর্তীতে তুমি হচ্ছে ডুয়েট অ্যাডমিশনেই যাও। ডুয়েট অ্যাডমিশনে যে তোমার যদি দেখা যাচ্ছে যে তুমি না পারো না হয়, তার পরবর্তীতে তুমি বিটেক আসো, তোমার সামনে সুযোগ আছে ভালো, তুমি বেস্ট আছে, তুমি বেটারে আসবা কেন? তুমি আগে বেস্টটা ট্রাই করো, ট্রাই করে না হলে পরবর্তীতে আসো। নিজেকে হীনমন্যতার মধ্যে ফেলানোর কোনো বিষয় নাই এখানে যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না। তোমার এখন 120টা সিট হয়েছে ডুয়েটে, আর বিটেকে 120টা, 240টা প্লাস বিহে তোমার এটা এখন বিহেতে ছিল, এটা ইনটেক হচ্ছে এক্সচেঞ্জে করে, তো এখানে 80টা, হিউজ একটা পরিমাণ সিট। এই বছর আমি এই রিসেন্ট এক সপ্তাহ আগে হচ্ছে ডুয়েটে গেলাম ঘুরতে, তো সেখানে যেয়ে দেখি দুইটা কোচিং এ মিলে এখন সর্বোচ্চ 2 থেকে 250 জন স্টুডেন্ট। তোমার টোটাল সিট সংখ্যাই তো এর থেকে বেশি। ডুয়েট বলো, বিটেক বলো, বিহেতি বলো। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল আমরা যে বছর বের হবো ওই বছরে কি 3টা ইয়েতে পরীক্ষা দিতে পারবো না শুধু একটা দেই? সব সময় 3টা দিয়ে দিতে পারবো। ওই বছরে আমরা একসঙ্গে 3টা দিয়ে দিতে পারবো একসঙ্গে? হ্যাঁ, সব সময়, এটা সব সময় তুমি 3টা দিয়ে দিতে পারবা। প্রথমে ডুয়েটে পরীক্ষা হয়, জি। তার পরবর্তীতে আবার 1 মাসের মতো সময় থাকে, 2 মাসের মতো সময় থাকে, বিটেকে পরীক্ষা হয়, তারপরে আবারও 1 মাসের মতো বা 15 দিনের মতো সময় থাকে, তারপরে আবার নরসিংদী বা বিটেক। এইভাবে হিউজ অপরচুনিটি, হিউজ সুযোগ। আর আমার মনে হয় যে তোমাদের বিশেষ করে ডুয়েটকে টার্গেট মানে বড়কে টার্গেট করলে তুমি ছোটটা পাবাই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি ছোট টার্গেট করো তাহলে তোমার সেটা যদি হাতছাড়া হয়ে যায়, তুমি চলে যাবে নরসিংদীতে, তখন তোমার মনে হবে যে আমি বিটেকও পাইলাম না, নরসিংদীতে চলে আসছি। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, এমন না যে আমি বিএতে তোমার বিটেকে আসি জন্য যে তোমাদের বিটেকে আসতে হবে তা না, তোমাদের সর্বোচ্চ যেটা ভালো হয় সেটাই আমার হচ্ছে তোমাদেরকে বলা, যে তোমরা ডুয়েটে যাও, চেষ্টা করো। এইখান থেকে তোমাদের যত যা দরকার তোমাদের আমরা হচ্ছে হেল্প করব। আমরা যেহেতু ডুয়েট অ্যাডমিশন কোচিং করছি, কোন প্যাটার্নে কিভাবে করা লাগে সেইভাবে আমরা তোমার ডুয়েট উপযোগী করে তোমাদের চেষ্টা করব। পরবর্তীতে তোমরা না পারলে তখন আমাদের 2-1 মাস যদি আমাদের কাছে আসো, তখন আমরা শর্টকাটটাও আর একটু বেশি তাড়াতাড়ি করে যেতে পারি। আর বিটেকে গেলেই মোটামুটি বিটেকের প্রিপারেশন হয়ে যায়। আর কারো কোনো কথা আছে? আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। আচ্ছা, আপনি তো ডুয়েটে অ্যাপ্লাই করছিলেন প্রথম, হ্যাঁ। তো আপনার না আসার কারণটা আপনি কিভাবে মানে উপলব্ধি করছেন যে কি কারণে আসলে আপনার এটাতে না হয়ে ওটাতে কোনো রকম মিস্টেক হয়ে যাচ্ছে? আচ্ছা, মানে আসলে অ্যাডমিশন বিষয়টা ঠিক আছে যে হচ্ছে একটা তোমার বিষয় থাকে যে কতটুকু কিভাবে অবজার্ভ করা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, তো সবকিছু মিলে আমার প্রিপারেশন ভালো ছিল, প্লাস মোটামুটি কোচিং এ যে ছিলাম ভালোই করতাম আর কি। কিন্তু আসলে তুমি সারা 10 মাস কি করলা সেটা বিষয় না, তোমার পরীক্ষা হবে, তোমার 2 ঘন্টা পরীক্ষার মধ্যে তুমি যে আসলে কতটুকু ফিডব্যাক দিতে পারতেছো, বা তোমার মধ্যে একটা চাপ থাকবে আমি 10 মাস ধরে পড়তেছি, এই পরীক্ষাটাই তোমার সর্বশেষ ফাইনাল। যদি একটু মানসিক ভাবেও যদি তোমার কম বেশি হয়, তাহলে তুমি সেখানে ভালো করতে পারবা না। দেখা যাচ্ছে অনেকের ভালো প্রিপারেশন থাকে, সামান্য কিছু বেশি চিন্তা, ওভার থিঙ্কিং বা বেশি তোমার পাইতেই হবে এমন কিছুর কারণে হালকা কোনো জায়গায় তোমার কম বেশি হয়ে গেল, তুমি যে ভুল করলো। আর এইখানে একটা বিষয় যেটা হয়, পারার মধ্যে যদি কেউ ভুল করে তাহলে সে চান্স পাবেই না। পারা কোনো কিছুর মধ্যে তুমি যেটা পারো তার মধ্যে ভুল করছো, অনেকে দেখা যাচ্ছে যে সে অতটা ভালো না, কিন্তু যেগুলা পারার মধ্যে সবার মধ্যে কমন আসছে সেগুলো সে পারছে, কঠিনগুলাতে সে হাত দিতে পারেনি। এই জন্য দেখা যায় যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট একটু খারাপ হয়েছিল, আর এদিকে মোটামুটি ভালোই করছিলাম, কিন্তু আমার পাড়ার মধ্যে একটা ভুল গেছিল আসলে, সেটা পরবর্তীতে অবজার্ভ করতে পারছি। মানে এটা আসলে পরীক্ষা দিলে পরবর্তী বার হলেই তোমার হচ্ছে মাথার মধ্যে চলে আসে যে কোথায় কিভাবে কি ভুলটা হয়েছে, কিন্তু তখন অত প্রেশারের মধ্যে আসলে এটা ধরা যায় না। সহজ বিষয়, তোমাকে পরবর্তী দিলে তুমি পারবা, কিন্তু আসলে এরকম হয়ে যায়। তারপরে যেভাবে হোক, এটা আসলে অ্যাডমিশনটা একরকম ভাগ্য বলা যায়, যে দেখা যায় যে কার ভাগ্যে থাকবে কে কিভাবে হবে এটা।
আমাদের থেকে অনেক নিম্নমানের যারা মোটামুটি তারাও চান্স পাইছে, আমাদের থেকে আরো উচ্চ মানের যারা তারাও চান্স পায়নি, এমন হয়ে গেছে আসলে এটা অ্যাডমিশন। এই জন্য আমি তোমাদেরকে বলি যে তোমার লেভেল থেকে তোমার চিন্তা করার দরকার নাই আমার হবে না, তার হবে, সে আমার থেকে ভালো, এটার কোনো দরকার নেই। তোমার মতো চেষ্টা করো, আল্লাহ যদি রিজিকে রাখে, ভাগ্যে রাখে, তাহলে হয়ে যাবে। এই ছিল। আর যদি কারোর কথা না থাকে তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, আপনার ফেসবুক থেকে একটু লিখে দিন। আমার ফেসবুক হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বার। যে আমিনুল থেকে তুমি নিয়ে নিও, তোমার সাথে আমি এখন রেখে দিন। তাহলে আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকো। আচ্ছা, আমার কি